বিছানাতে টিপ টিপ করে তাকালো প্রিয়া। এখনও ভোরের আলো ফোটেনি। হাত বাড়িয়ে পাশের বেডসাইড টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখল। ভোর 5টা বাজে। সে মহা বিরক্ত হলো এই অসময়ে ঘুম ভাঙার। বাইরে ঝুম বৃষ্টি, একটু পরে তো এমনি উঠতে হবে। এমন সময় ঘুম ভাঙার মানে হয় আশ্চর্য। তার উপর আবার অল্পতেই ঠান্ডা লাগা থাস। নাকটা পিট পিট শুরু করে দিয়েছে এরই মধ্যে। এই একটা বিষয় নিয়ে সে মহাবিরক্ত থাকে সবসময়। অসহ্যকর একটা নাক তার। সে আড়মোড়া ভেঙে উঠে বসলো। হুট করে বাবা মার কথা মনে হতে তার মনটা খারাপ হয়ে গেল। তার বাবা আনিসুর রহমান একজন নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি 2 বছরের জন্য একটা ডিগ্রির জন্য জার্মানি যাচ্ছেন। সাথে তার মাও যাবেন। বাবার শরীরটা ভালোও না মোটে। সেখানে বাবাকে গুছিয়ে দিয়ে 2-3 মাস পর ফিরবেন। পাশে প্রিয়ার বড় বোন শিয়া ঘুমাচ্ছে। প্রিয়া উঠে বসলো। দুষ্টুমি মাথায় এসে বোনের নাকটা চেপে দিল। 5 সেকেন্ডের মধ্যে শিয়া ঘুমের মধ্যে হাঁসফাঁস শুরু করলো। প্রিয়া নাক ছেড়ে দিয়ে খিলখিল করে হেসে উঠল। একরাশ আলো সিল্কি চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ল। টানা টানা কাজল চোখে কালো চোখগুলোতে এখন আর ঘুম নেই। চুলগুলো হালকা খোঁপা করে জানলার কাছে গিয়ে দাঁড়ালো সে। জানলার ঘুরতেই দমকা হাওয়া এসে ঝিরি ঝিরি বৃষ্টির ঝাপটা এসে মুখের ভিতর ভিজিয়ে দিতে থাকলো। আবহাওয়া বড্ড খারাপ হলো কয়েকদিন। একে তো ঠান্ডা পড়ছে, তার উপর বৃষ্টি। মনে হয় কেন আবহাওয়া অফিস বলছে আরও 15টা দিন এমন থাকবে। বৃষ্টি আর শীত দুটোই তার পছন্দের, তবে সেটা একসাথে নয়। একসাথে বড্ড স্যাঁতস্যাঁতে লাগে। তার মধ্যে কলেজ যাওয়ার ঝাঁকি তো আছে। এই আবহাওয়া সরকারের উচিত সব স্কুল কলেজ ছুটি দিয়ে দেওয়া। আর বাবা মায়ের উচিত বাচ্চাদের আধ ঘন্টা পর পর চা কফি পকোড়া বানিয়ে লেপের নিচে দিয়ে যাওয়া। এর মধ্যে হাতে থ্রিলার উপন্যাস নিয়ে সাথে কফি পকোড়া, আহ ভাবতেই ভাল লাগে। তা না, ধুর। প্রিয়া প্রিয়া জানলা চাপিয়ে পর্দা টেনে নিল। বোন ঘুমাচ্ছে, ঘুমাক। কাজের মেয়েটা কাজের চাপে এই শীতের মতো রাত জাগতে হয়। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বাবা মা দুজনে চা নিয়ে বসে আলোচনা করছেন। কিরে মা, উঠে পড়লি এত সকাল? ঘুম ভেঙে গেল বাবা। বেশ তো, আয় বস আমার কাছে। সে ওঠেনি। প্রিয়া বাবাকে জড়িয়ে ধরলেন। না বাবা, আপু তো কাল সকালে অফিসের কাজ শেষ করে অনেক রাতে ঘুমেছে। মেয়েটা অফিসে বড্ড চাপ পড়ে গেছে আজকাল। মেয়েদেরকে রেখে কখনো একদিন দূরে থাকেনি আনিসুর রহমান আর রেণুকা রহমান। আর সেই সময় মেয়েদের একা রেখে বিদেশ ভুঁয়ে পড়ে থাকবেন তিনি রাজি ছিলেন না মোটেও। মারে, মন খারাপ করছো? প্রিয়া এবার কেঁদে উঠলেন। সত্যি তো, বাবা আমাকে ছাড়া একদিনও কোথাও থাকেনি দু বোন। থাকবে বা কীভাবে? কে আছে তাদের? কেউ নেই। না, কেউ নেই। কাঁদে না। সময় দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া তোর এক্সাম শেষে কয়েক মাস গিয়ে আমাদের কাছে তো থাকবি। দেখবি চোখের পলকে 2 বছর কেটে যাবে। চল নাস্তা করে নিবি, ওঠ। প্রিয়া নাস্তা করে উপরে নিজের রুমে আসলো। খানিকটা এদিক সেদিক পায়চারি করতে করতে কি মনে করে ড্রয়ার থেকে একটা শাড়ি বের করলো। শাড়িটা গত জন্মদিনে সে গিফট করেছিল। আকাশরাঙা একটা শাড়ি, দারুণ সুন্দর। পরা হয়নি। মন খারাপ হলে সে শাড়ি পরে। মন ভালো করার ওষুধ এটা। শাড়ি পরে ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকে। বাইরে বৃষ্টি থেমেছে, তবে আকাশ এখনও ঘন মেঘে আগের মতো গুম ধরে আছে। তার খুব ইচ্ছে হলো সকাল সকাল একটু বাইরে হাঁটতে। সে ঝটপট শাড়িটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে। প্রাকৃতিক সান্নিধ্যে গিয়ে একটু মনটা ভালো করা দরকার। আকাশ, এই আকাশ, শালা উঠিস না এখনও নাকি? আজ তো মিটিং আছে নাকি? আকাশ বিরক্ত নিয়ে লাল চোখ করে তাকালো রিয়ানের দিকে। রিয়ান দাঁত বের করে হাসছে। দিলাম তো চমকে, ঘুমের 12টা না বাজলে চলছিল। না ভাই, এখানে পড়ে পড়ে তো ঘুমাতে আসেনি, কাজে এসেছি। সেটা বোধহয় তোর থেকে আমার মাথায় বেশি। দারুণ বিরক্ত নিয়ে আবার প্রশ্ন করলো আকাশ। বাই দ্য ওয়ে, আজকে কয় তারিখ? কয় তারিখ? এবার 5 তারিখ। আজ মিটিং আমাদের। রিয়ান এবার ভুল বুঝলো। তাই তো, আজ প্রেজেন্টেশনের মিটিং। তো আজ না, 6 তারিখে। সে দাঁত বের করে হাসলো। দোস্ত রাগ করিস না, ভুলে গেছিলাম। আকাশ কুঁচকালো কপাল ছোঁয়া না করে বিছানা ছেড়ে নামলো। ছেলেগুলো বড্ড বিরক্তকর। এদের মতো অসহ্যকর বাচাল ছেলেরা বেস্ট ফ্রেন্ড কীভাবে হতে পারে, সেই বা কীভাবে এদের ফ্রেন্ড বানিয়েছে, আকাশ কিছুই ভেবে পায় না। বেরা আমার রুম থেকে এখন, যা।
আকাশে ধমকে রিয়ান দাঁড়ায় না আর। এখানে সে চৌধুরী সাহেবের, তার মাথায় কিছু ভাঙেনি। এটা তার ভাগ্য। ইস, কোন ভুলে যে জাগাতে আসলো। আকাশের রাগ সে জানে। ঘুম থেকে ডাকলে বড্ড খেপে যায়। আজ সারাদিন সে খিটমিট করবে। রিয়ান চোখের পলকে ছুটে নিজের রুমে ফিরে। আকাশ এহানা চৌধুরী, শান্ত চৌধুরীর ছোট ছেলে। 27 বছর বয়সে দারুণ উন্নতি করছে পারিবারিক ব্যবসায়। আকাশ উঠে এসে জানলার পাশে দাঁড়ায়। 6 ফুট 6 প্যাক পেটানো শরীর, কোমর অনেকটা নিচে, কালো ট্রাউজার। তার জন্য পুরুষালী ভাঁজগুলো স্পষ্ট হয়ে ভেসে আছে। পিঠের নিচের দিকে কোমরে কালো জন্মদাগ দেখা যাচ্ছে। হাতের পেশিগুলো ফুলে রয়েছে। হাত উঁচু করে আড়মোড়া ভাঙল। পেশির রগগুলো ফুলে ফেঁপে উঠল। মাথায় কাজ হলো কালো সিল্কি চুলগুলো। হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে পর্দা সরিয়ে দিল। প্রজেক্টটা তাকে ঝামেলায় ফেলে দিছে। পরিবার নিজ এলাকা রেখে এমন এক পাহাড়ের উপর দিনের পর দিন এখানে থাকতে হবে, ভাবা যায়? বাবা বড় ভাইয়ের উপর প্রচণ্ড রাগ হচ্ছে এখন। আকাশের পরিবার বিশাল পরিবার। বাপ, চাচা, দাদা, দাদি, ভাই বোন, সবাইকে নিয়ে হই হুল্লোড়। বাড়ির মানুষ সে নিজে গম্ভীর প্রকৃতির হলো এই হইচইচে পরিবেশ, এই অভ্যস্ত সে। বিশাল পরিবারে বিশাল কারবার। আকাশের দাদু শাহজালাল চৌধুরী তার সময়কার সবচেয়ে বড় বিজনেসম্যান ছিলেন। তারপর তার বাপ, চাচা প্রজন্ম। আকাশের বাবা শাহজাহান চৌধুরী তার 3 ভাইয়ের সাথে নিয়ে পারিবারিক বিজনেস আরও উন্নতি করছে। 5 তারকার হোটেল আর তাদের 7টি। এবার তাদের নতুন হোটেলের প্রজেক্ট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকায়। সেই দায়িত্ব এবার আকাশের ঘাড়ে দিয়েছেন তার বাবা। কারণ অবশ্য আকাশ বড় ভাই অয়ন, সে এখানকার প্রজেক্ট নিয়ে মহা উৎসাহী। বাবাকে এক প্রকার জোরাজুরি করে আকাশকে দিয়ে এখানকার প্রজেক্টের দায়িত্ব। রিয়ান, রাতুল, রাকিব, রেদওয়ান আকাশের বন্ধু। স্কুল, কলেজ, ভার্সিটি সব একসাথে। একসাথে পড়াশোনা শেষ করে বন্ধুদের নিয়ে নেয় তাদের বিজনেসে। সেই সূত্র ধরে এখন তারা নতুন প্রজেক্ট নিয়ে এখানে। আশেপাশে পাহাড়ি এলাকা, ঘন জঙ্গলের ভিতর। পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। রাস্তা থেকে একটু দূরে পাহাড়ের উপর দোতলা কটেজ। এত সুন্দর কটেজ তাদের দাদু এখানে বানিয়েছিল। আজ ভেবেই সে অবাক হচ্ছে। যদি সে বিরক্ত বেশি হচ্ছে। বারবার বাবাকে বলল ঢাকায় প্রজেক্ট সে সামলাক, অয়ন ভাইকে এখানে পাঠাতে। কিন্তু এত বড় প্রজেক্ট তার বাবা চায় আকাশ, অয়ন 2 ভাই একসাথে হ্যান্ডেল করুক। ছেলেরা দায়িত্ব নিতে শিখুক। আজ বাদে কাল সবটাই তো একা হাতে তাদেরকে দেখতে হবে। বড় বড় কারবার শিখতে হবে তো। আকাশ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সে জগিংয়ে বের হবে। তারা এখানে আসছে সবে গতকাল। এখনও তাদের কটেজটা জন্য গোছানো হয়নি। কোন ব্যাগ কোথায় রাখবে সেগুলো পাচ্ছে না। অনেক খুঁজে খুঁজে ব্যাগ থেকে একটা সাদা সাদা ট্রাউজার পরে রুম থেকে বের হয়। বাইরে ঠান্ডা বাতাস, আশেপাশে পাহাড়ি রাস্তা, গাছগাছলা আর বৃষ্টির জন্য পরিবেশটা দার্জিলিংয়ের ফিলিং হচ্ছে। আশপাশটা ঘুরে দেখা যাক। বৃষ্টি কমেছে এর মধ্যে। যদি আজকাল বৃষ্টির উপর ভরসা নাই এক বিন্দু, যে কোনো সময় ঝমঝমিয়ে নেমে পড়বে। জগিং করতে করতে অনেকটা ভেতরে চলে এসেছে সে। রাস্তার কিনারে দাঁড়িয়ে পড়ল। পাহাড়িয়া রাস্তা সমতল থেকে অনেক উঁচুতে হয়। অদূরে পাহাড়ের উপর ভেসে ভেসে যা মেঘগুলো দারুণ সুন্দর লাগছে। স্বীকার করল সে পরিবেশটা স্বর্গসুখ। হঠাৎ মিষ্টি গুনগুন হালকা পাশ ফিরল। শব্দের উৎস হাতড়াতে বেশ খানিকটা দূরে তাকিয়ে থমকে গেল তার বুকের বাপাস। ধক করে উঠল যেন। সামনে একটা কিশোরী হেঁটে আসছে, হালকা আকাশি কালারের জর্জের শাড়ি গায়ে। বৃষ্টির পর দমকা বাতাসে শাড়ি দিয়ে লেপ্টে আছে লতানো শরীর। ফর্সা বাতাসের তোড়ে বাঁকানো ফর্সা কোমর দৃশ্যমান হচ্ছে বারবার। কিশোরী বারবার সেটা আড়াল করছে উদাসীনভাবে। আঁচল পিছনে অনেক উঠছে, খোলা চুল, চোখ মুখ আড়াল করে দিচ্ছে বারবার কাজল দেওয়া চোখে। গোলাপি পাতলা ঠোঁটে গুনগুন করে গান গেছে মেয়েটা। দূর থেকে চমৎকার শোনাচ্ছে। আকাশ থমকে দাঁড়িয়ে আছে, পলক খুলতে ভুল লেগেছে। মেয়েটার বয়স ঠাহর করতে পারে না। কত হবে, 17 বা 18? এমন চোখের দিকে তাকালেও চোখ সারানো দেয়। আকাশ নিজের উপর খানিকটা বিরক্ত হলো। মেয়েদের দিকে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকা ছেলে নয় সে কখনোই। মেয়ে দেখলে তার রূপ যৌবন নিয়ে সমীকরণ কষা তার ইমেজের সাথে যায় না মোটেও।
না, বা এমন নয় যে যাদের সাথে মিশেছে আশেপাশে সুন্দরী মেয়ে দেখেনি, কিন্তু ওইরকম মায়াবী মুখটা জন্মে তার চোখে পড়েনি সেটা সে নিশ্চিত। এই মায়াবী মুখ যেন তার বহু পরিচিত। কেমন জানি উল্টোপাল্টা বিষয় ঘটছে আজকে তার সাথে। আকাশ পাশ কাটিয়ে যেতে চমৎকার একটু গন্ধ ছড়িয়ে গেল আশপাশে। আকাশ ফিরে তাকালো। মেয়েটা গুনগুন করে হেঁটে চলছে। সে মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার প্রস্থান দেখছে। বুকের ভিতরে কেউ যেন চেনা সুরে মেলোডি বাজিয়ে যাচ্ছে। কি আবেশে তারে বারে বারে দেখি, তবু যেন মেটে না তেষ্টা। বৃষ্টি পড়ছে ঝিরঝিরিয়ে। আকাশ সাদা শার্ট ভিজে গেছে অনেকটা। সে ঠায় দাঁড়িয়ে আছে এখনো। মেয়েটা এখনো চোখের আড়াল হয়নি। মেয়েটার আকাশি রঙের শাড়ি ভিজে দেহে লেপ্টে গেছে। আকাশ নিজেকে কয়েকবার নির্লজ্জ বলে ধমক দিচ্ছে। বেহায় মন কিছুতেই মানতে চায় না। বেহা চোখটা তার সাথে সঙ্গ দিয়ে বইকি। মেয়েটা আচমকা ঘাড় কাত করে পিছনে ফিরল। তারপর হঠাৎ এক মুহূর্তের জন্য চোখ সরালো। চোখে চোখ পড়তে আকাশ চমকালো বইকি। দারুণ চেনা চেনা লাগছে মেয়েটাকে। কিরে আকাশ, দাঁড়িয়ে শেষ কেন? চল, চলে আয়, বৃষ্টি নামছে তো। দূর থেকে রাতুলের ডাকে ঘোর কাটলো আকাশে। মেয়েটা ততক্ষণে হাতার গতি বাড়িয়ে দিছে। কপাল কুঁচকে ধীর পায়ে হাঁটা ধরলো কটেজের দিকে। আমাকে রেখে কই যাওয়া হচ্ছে শুনি? প্রিয়াকে ঘরে ঢুকতে দিকে সে ল্যাপটপ থেকে চোখ তুলে জিজ্ঞাসা করলো, তুমি তো ঘুমাচ্ছিলে, ভালো লাগছিল না, তাই বাইরে একটু হাঁটতে বেরোছিলাম। শাড়িটা তো তোকে দারুণ মানিয়েছে। আমার পছন্দ আছে বল। প্রিয়া এসে শিয়াকে জড়িয়ে দিল। আমার আপুটা সবসময় বেশ। হয়েছে, ঢং না করে শাড়িটা পাল্টে ফেল তাড়াতাড়ি। এই ঠান্ডায় গায়ে কিছু না দিয়ে বৃষ্টির মাথায় বেরিয়েছে কোন সে? বোনের ধমক শেষ না হতে হাতে হাঁচি দিয়ে বসলো প্রিয়া। বোকার মতো আজ না বের হলেই হতো। সত্যিই তো, সকাল থেকে বেয়াদবটা এমনিতে পিটপিট করছে, এখন আবার অত্যাচার সামলা সপ্তবার। সে শুকনো জামাকাপড় এনে হাতে দিতে প্রিয়া ভেজা শাড়িটা পাল্টাতে চলে গেল। এর মধ্যে শরীরটা ম্যাচ ম্যাচ করা শুরু করছে। বাইরে মুষলধারে বৃষ্টি, দমকা হাওয়া, শরীর হিম করা ঠান্ডা বাতাস। হাতে ব্ল্যাক কপি নিয়ে বারান্দার দরজার কাছে দাঁড়িয়েছে আকাশ। মা ফোন করেছিল, কান্নাকাটি করছিল। মনটা সকাল সকাল খারাপ হয়ে গেল। মাটা তার তাকে ছাড়া একদম থাকতে পারে না। ভাই বোনগুলোকে মিস করছে। এখানে সবে গতকাল এলো। কতদিনের জন্য ফেসে গেল খোদা জানে। যত দ্রুত সম্ভব এখানকার ঝামেলা শেষ করে ফিরতে হবে। আকাশ, ভাইয়ের গলা। আকাশ পিছন ফিরে তাকায়। অয়ন দাঁড়িয়ে। অয়ন মেহনাজ চৌধুরী, আকাশের বড় ভাই। বড় ভাইয়া ঠিক আকাশের মতো অতটা গম্ভীর নয়, সাদাসিধে মিশুক। ভাইয়ের থেকে 4 বছর বড়, কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক পুরো বন্ধুর মতো। ভাইয়ের বন্ধুগুলোর সাথেও তাই। ভাইয়া এসো, ভেতরে এসো, বলবে কিছু? হ্যাঁ শোন, কাল মিটিং 10টায়। ওনারা মিটিং টাইম ফিক্স করেছেন। রাতুল রায়ানদের বলে দিস প্রেজেন্টেশনের যতটা বাদ গেছে গুছিয়ে নে যেন রাতের মধ্যে। কালকে যেন কোনো বাহানা না দেয়। আমিও বলতাম, এক একটা তো রুমে দেখলাম না। ওরা ব্রেকফাস্ট করতে গেছে, আমি বলে দেবো। আর একটু পর বের হবো। একটা ইম্পর্ট্যান্ট কাজ সারতে হবে, ফিরতে রাত হবে। এই আবহাওয়া আর্জেন্ট দরকার। সাথে যাবে দুর্গম এলাকা। আশেপাশে তেমন কিছু চেনোতে কিছু তেমন? অয়ন ভাইয়ের টেনশন দেখে হাসে। না, প্রবলেম নেই, আমি ম্যানেজ করে নেব। ওকে। অয়ন বেরিয়ে যায়। আকাশ ওখানেই ঠায় দাঁড়িয়েছে কিছুক্ষণ। তারপর মানিব্যাগ আর গাড়ির চাবি নিয়ে নিজেও বেরিয়ে গেল। বনু শোন না, আমার একটা ইমেল সেন্ড করা আর্জেন্ট। আমার কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছে না, আমাকে একটু বের হতে হবে। একা যাব, বৃষ্টি তো হচ্ছে। সমস্যা হবে না, ছাতা নিয়ে যাচ্ছি। আর্জেন্ট না হলে বের হতাম না। আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো। সে বেরিয়ে গেলে প্রিয়া আবার লেপ কাঁথা মুড়ি দিয়ে হয়। ঘড়িতে সময় সকাল 10টা। মা বাবা বেরিয়েছে হালকা কিছু কেনাকাটা করতে। আজ রাত 11টায় বা আমার ফ্লাইট। ভাবতে মনটা দারুণ খারাপ হয়। পাহাড়ের গায়ে মেঘ নেমে এসেছে নরম পর্দার মতো। হালকা বৃষ্টি থেমে থেমে পড়ছে ভিজে মাটির ঘানি। সে গন্তব্যের দিকে হাঁটা দেয়। চোখে দারুণ ক্লান্তি। অফিসে নতুন প্রজেক্ট শুরু হবে। কাজের শেষ রাত। রাত দিন সব ছুটি। হারাম করে কাজ করতে হচ্ছে। তার মধ্যে বাবা মা চলে যাবে, সেই চিন্তা তো মাথায় আছে। ছোট বোনটা তার বড্ড উড়নচণ্ডী। এটাকে নিয়ে টেনশনের শ্বাস নেই। পাহাড়ের বুকে কাজ করা শহরের কংক্রিটের চেয়ে অনেক শান্তিপূর্ণ তার কাছে। ঠিক তখনই দূরে একটা কালো গাড়ি এসে থমকালো। চকচকে টায়ারগুলো কাদামাটিতে হালকা ছাপ ফেলেছে। গাড়িটা একদম তাকে ঘেঁষে থামাতে চমকে
থেমে যায় সে। ইতিমধ্যে বৃষ্টির জোর বেড়েছে। ছাতার মধ্যে থেকে জামাকাপড় ভিজিয়ে দিচ্ছে। হাঁটা দেবে নাকি বুঝতে না পারে ঠায় দাঁড়িয়ে রইল। গাড়ির কাজ নেমে গেল। সে বুঝতে পারলো লোকটা কিছু বলতে চায়। এক্সকিউজ মি, একটু শুনবেন? শিয়া ছাতাটা একপাশে কাত করে গাড়ির দিকে তাকিয়ে বলতে যায়, জি বলুন। কথাটা শেষ করতে পারে না সে। চমকে উঠল। গাড়ির মালিকও চমকেছে বইকি। দুজনে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। শেষে শিয়াই নিরাপত্তা ভেঙে বলল, কিছু বলবেন? গাড়ির মালিক ভিজে যাচ্ছে এর মধ্যে। খোলা জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা ভিজিয়ে দিচ্ছে চোখ মুখ। ঠান্ডা চোখ, চুলগুলো গোছানো, ব্যাক ব্রাশ করে নেভি রঙের টি শার্ট, ওপরে ব্ল্যাক জ্যাকেট। লোকটা চমকে সামলে বাঁকা হাসি জিজ্ঞাসা করলো, এখন এটা বলো না, আমাকে চিনতে পারছো না? কিছু না বললেও আমি আসি, আমার তাড়া আছে। শিয়া শিয়া যেতে গিয়েও যেন যেতে পারছে না, থমকে দাঁড়ায় না, তা না তাকিয়ে বলে, বলুন কেমন আছো? সে প্রশ্নের উত্তর না দিয়ে হাঁটা ধরে। এই বৃষ্টির মতো বোকার মতো দাঁড়িয়ে খেজুর আলাপ করার মানে হয় না। ছেলেটা নেমে আসে গাড়ি থেকে। বৃষ্টির নিমেষে ভিজতে থাকে শরীর। শিয়া না চেতে হুট করে নিজের মাথার ছাতা ধরে ছেলেটার মাথায়। কি আশ্চর্য, এই বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামলেন কেন? আমাকে কি ক্ষমা করা যায় না? সে চোখের দিকে তাকিয়ে আগন্তুক প্রশ্নটা করতে সে চোখ আচমকা শান্ত হয়েছে। একই ছাতার নিতে এই মুহূর্তে তারা। বৃষ্টির ঝাপটা মাথাটা বাদে দুজনের শরীর ভিজে যাচ্ছে। সে চোখ সরিয়ে দৃঢ় জবাবে বলে, আপনি কি বলেছেন আমি বুঝতে পারছি না। ক্ষমা করার কোনো প্রশ্ন উঠছে না। বৃষ্টি নামছে, ভিজে যাচ্ছ, গাড়িতে উঠে এসো। সে আর গাড়িতে ওঠে না, চোখে মুখে কৃত্রিম বিরক্তির চাপ। আমি নিশ্চয় আপনার গাড়ির ভরসায় বাড়ি থেকে বেরোনি? তা হয়নি, তাইলে আমি একাই যেতে পারবো। ঠিক আছে। ছেলেটা সে ছাতা থেকে সরে দাঁড়ায়। সে হাঁটা দেয় তার গন্তব্যের দিকে। বেশ খানিকটা যাওয়ার পর খেয়াল হলো ছেলেটা ঠায় দাঁড়িয়ে আছে, এখনও গাড়িতে ওঠেনি। বৃষ্টির সাথে দমকা হওয়া, ছাতা রেখে রাখা যাচ্ছে না কোনো মতেই। ছেলেটা শান্ত ব্যাকুল চোখে তার দিকে তাকিয়েছে। গাড়িতে ওঠার বিন্দুমাত্র আগ্রহ বোঝা যাচ্ছে না। সে আবার দারুণ বিরক্ত হলো। মহা মুসিবত তো। সে এর আগে গজগজ করতে করতে ফিরে আসে ছেলেটার সামনে, ছাতা ধরে মাথায়। আবার আজও তো গাড়িতে উঠছেন না কেন? ভেজার শখ হয়েছে বুঝি? সে বিরক্ত হয়ে প্রশ্ন করে, তুমি এসো আমার সাথে। আমি বললাম তো যাব না, আপনি ভিজছেন কেন? ছেলেটা কোনো উত্তর দিল না। শিয়া বুঝে এ ছেলে নড়বে না এখান থেকে। শিয়া এবার ছেলেটার গাড়িতে উঠে বসে। ছেলেটা মুচকি হেসে এসে ড্রাইভিং সিটে। ম্যাডাম কোথায় যাবেন বলুন? শিয়া আর না কোনতে গিয়ে উত্তর দিল, রহমানি মোড়ে চলুন, একটা ইমেল সেন্ড করতে হবে। ব্যাগ থেকে নিজের রুমালটা বের করে হাতে গুঁজে দিতে দিতে বলল, মাথাটা মুছে নিন। ছেলেটা হালকা হেসে রুমালটা দিয়ে মাথা মুছে নেয়। কিছু একটা প্রশ্ন করতে গিয়েও পড়ে না, গাড়ি স্টার্ট দেয়। জানলার ধারে বসে আছে প্রিয়া। বাইরে বৃষ্টি পড়ছে নরম নীরবে ছন্দে। কেউ যেন ফিসফিস করে পুরনো কোনো দুঃখের গল্প বলছে। জানলার কাছে বৃষ্টির ফোঁটা এসে পড়ে, গাড়ি যায় নিচে। প্রিয়া তাকিয়ে থেকে সেদিকে। ঘরের ভিতরে হালকা আলো, টেবিলের উপর খোলা বই, পাশে এক কাপ ঠান্ডা চা। বাতাসে আছে ভেজা মাটির গন্ধ, আর তার মনের ভিতরে এক অজানা ফাঁকা ভাব। বাবা মা চলে গেল এই ছোট্ট পাহাড়ি বাড়িতে, তখন শুধু ও আর শিয়া থাকবে, শান্ত নির্জন। প্রিয়া জানে শিয়া অফিস নিয়ে ব্যস্ত। এই পাহাড়ি নিঃশব্দতা তাকে কেমন গিলে ফেলবে ধীরে ধীরে। বাইরে তাকিয়ে থাকে সে। দূরের অন্ধকারে পাহাড়ের খোল যেন কারো ছায়া নড়ছে বৃষ্টির ভেতরে। একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয় প্রিয়া। বোঝার বয়স হওয়ার পর থেকে দেখে আসছে তারা এখানে থেকে। শুনেছে তার জন্মের আগেই শিয়া যখন ছোট তখন বাবার পোস্টিং হয় এখানে, ঢাকা থেকে চলে আসতে হয় তাদের এখানে। শিয়ার যখন 8 বছর বয়স তখন প্রিয়ার জন্ম হয়। মাকেও তখন চাকরি ছাড়তে হয়েছে। মেয়েদের এই পাহাড়ি দুর্গম এলাকায় একা রেখে চাকরি করতে যেতে বড্ড ভয় পেতেন তিনি। দু বোনের পড়াশোনার ধরন ভালোই। শিয়ার বরাবরই বিজনেস করার শখ ছিল। বাবা মা তাদের কোনো ইচ্ছেতে বাধা দেয়নি কখনো। সে মাস্টার্স কমপ্লিট করে এবছর, আরও 2 বছর আগে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। বাবা মা খুব চেয়েছিলেন দেশের বাইরে যাওয়ার কথা। সে বিয়েটা দিয়ে দিবে। 26 বছর হয়ে গেল মেয়ে, বিয়েটা তো দেওয়া উচিত ছিল। তারা ফিরবে 2 বছর পর, অথচ সে এখন কিছুতেই রাজি নয়।
তার কথা বাবা মা বাইরে যাচ্ছে, বোনটা এখনও ছোট, ইম্যাচিওর, তাছাড়া তার নিজেরও কেরিয়ার সবে শুরু, এখনও গোছানো হয়নি কিছু। বাবা মা ফিরে আসুক, তারপর যা সিদ্ধান্ত না নেবে। আর প্রিয়া, সে সব দিক থেকে বোনের উল্টো। বোনটা যতটা ধীর স্থির চুপচাপ ম্যাচিওর, ঠিক ততটাই উড়নচণ্ডী চঞ্চল ইম্যাচিওর, সারাক্ষণ হৈ হৈ করা উপরে তার জীবন। তাকে নিয়ে পরিবারের সবার টেনশন। অষ্টাদশী রূপের দিকে তাকালে আশপাশ ঝলসে যেতে চায়। এই চোখের দিকে তাকালে মায়া কাটুনা দেয়। জানলার পাশে বসে এমন অবস্থায় হয়, এই পাহাড়ি, এই বৃষ্টি, এই নিঃসঙ্গ রাত, সবাই যেন তা আজ তাকে বিদায় জানাচ্ছে নরমভাবে, তার বাবা মার মতো। ভেবে প্রিয়া মন খারাপ হয়ে আসলো নিমিষে। তার এখানে কেন যেন ভালো লাগে না। যে মানুষজন দারুণ ভালোবাসে, আত্মীয় স্বজন, গোড়াগোষ্ঠী সব থাকবে তবেই না পরিবার, অথচ জন্ম থেকে দেখে আসছে তাদের পরিবারে 4 জন। না আছে দাদা বাড়ি, না আছে নানা বাড়ি। এটা নিয়ে জিজ্ঞাসা করলে তার বাবা মা রণমূর্তি ধারণ করে। প্রিয় বিরক্ত হয়। বোনটাও তখন গুম ধরে থাকে। আশ্চর্য, প্রিয় ভেবে পায় না একটা মানুষের কীভাবে আত্মীয় স্বজনহীন জীবন হতে পারে। কেউ নেই, ধুর মারা যায়। বাবা মা না থাকলেও সে তাকে কখনো কোনো কষ্ট পেতে দেবে না, সে এটা খুব ভালো করে জানে। প্রিয়া ভাবতে ভাবতে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। বাবা মার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে বাইরে থেকে ফিরে এসছে। কই, সে তো ফিরল না। ঘড়ি দেখলো, 2 ঘন্টা হয়ে গেছে। মেয়েকে ডেকে আনিসুল সাহেব হেসে কাছে দেখলেন। কিরে আয় বাবা, কথা, কখন বের হচ্ছ তোমরা? আমরা এয়ারপোর্ট অব্দি যাবো না? না গেলে হয় না মা, বাইরে আবহাওয়া তো দেখতে পাচ্ছ, ওখান থেকে ফিরতে ফিরতে তোমাদের দুবোনের রাত হয়ে যাবে। না বাবা, আমরাই যাব, আপু বলছে যাবে। মেয়ের কথা শুনে আনিসুল সাহেব হাসলেন। তিনি ভালো করে জানেন, একবার তার ছোট মেয়ে যখন বলেছে মানে সে যাবে। বেশ তো, যাবে। সে ফেরেনি, আমাকে কল দিয়ে বললো বের হচ্ছে, এখন ঘন্টাখানেকের মধ্যে ফিরবে। না বাবা, আপুর ফোনটা বন্ধ, বললো ঘন্টাখানেক লাগবে, অথচ দেখো 2 ঘন্টা হলো। এতক্ষণও কেন লাগছে? বৃষ্টিতে আটকা পড়েছে হয়তো, এসে যাবে। রেণুকা রহমান মেয়ের আগামী কয়েকদিনে দরকারি যাবতীয় জিনিস এনে গুছিয়ে দিয়ে যাচ্ছেন। বড় মেয়েটাকে নিয়ে টেনশন নেই, ওটা তো লক্ষ্মী। ছোটটাকে নিয়ে যতই টেনশন। 2 মাস পর মেয়েটার এক্সাম, অথচ এখন তাদের যেতে হচ্ছে। খোদা ভালো জানে এই মেয়ের নিজের যত্ন নেবে কিনা। দেখা যাবে এক্সামের মধ্যে ঠান্ডা জ্বরের দক্ষযজ্ঞ জাগিয়ে বসে আছে। সে কাজ শেষ করে বেরিয়ে গাড়িটা এখনো আছে। তাকে দেখে মানুষটা এগিয়ে আসলো। চলো, আমি একা যেতে পারবো। পারবে, জানি সেটা। তবুও সে ভুরু কুচকে, তবুও কি? কিছু কথা ছিল। আমার সময় হবে না, বাবা মা অপেক্ষা করছে আমার জন্য। বৃষ্টির জন্য অনেকটা সময় পার হয়ে গেছে। ফোনের ব্যাটারি শেষ, ফিরতে হবে আমার এখন। আমিও ওইদিকে যাব, সমস্যা হবে না, উঠে এসো। সে বোঝে এই ছেলে সহজে ছাড়বে না, সিনক্রেট করতে চায় না। অগত্যা কথা না বাড়িয়ে উঠে বসে। কেউ কথা বলছে না। এর মধ্যে ফিরিয়েছো? না। সে সোজাসাপটা জবাবে। ছেলেটা আহত হলো কি না বোঝা যায় না, তবে হালকা এসে আবার প্রশ্ন করলো, একটু সময় দেওয়া যাবে? না। আবার সেই কাঠখোট্টা জবাব, খুবই ব্যস্ত? হ্যাঁ। কেন জানতে পারি? সে থমকায়, তাকায় আর চোখে। আমার অফিসে একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে, বিভিন্ন এলাকা থেকে ক্লায়েন্ট আসছে, ইভেন এসে পড়ছে বেশিরভাগ। আমি ছুটিতে ছিলাম কয়েকদিন, বাবা মা চলে যাবে তাই। পরশুদিন থেকে আমার ডিউটি শুরু। তাছাড়া প্রিয়াকে রেখে বাকি সময়টুকু কোথাও দেওয়ার সময় হবে না। ছেলেটা আর কথা বাড়ে না, সে জানে শিয়া এখন কোনো কথাই শুনবে না। বাকি পথ আর কেউ কোনো কথা বলে না। দিনের আলো আজ কেমন মলিন। পাহাড়ের ঢালে কুয়াশা ঝুলে আছে পদ্মার আলে। তার ভেতরে ছোট্ট উঠানে দাঁড়িয়েছে প্রিয়া শিয়া। তাদের বাবা মা বেরোচ্ছে গাড়ি থেকে। গাড়িটা নিচে দাঁড়িয়ে আছে, বাবা মায়ের ট্রাঙ্ক আর ব্যাগগুলো গোছাচ্ছে। সব কিছুর জন্য প্রস্তুত, শুধু মনটাই প্রস্তুত নয়। মা বারবার ফিরে তাকাচ্ছেন 2 বোনে দেখে। ছোট্ট মেয়েটা সেই থেকে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। তাদের আছে বলতে ওই মেয়ে দুটো। এক মুহূর্ত কখনো চোখের আড়াল করেনি। পরিবার নিজেদের বাড়ি ছেড়ে আসার পর স্বামী স্ত্রী এই মেয়ে দুটোকে আগলে বেঁচে আছেন। মেয়ে দুটো আজ যথেষ্ট বড় হয়েছে, একজন আরেকজনকে দেখে আগলে রাখার মতো বয়স আছে। ছোট মেয়েটা তার ছেলে মানুষ এখনো, তারপরও ক্ষেত্রবিশেষে সেও বড় মেয়েটার যত্ন মায়ের মতো দায়িত্বশীল হবে, এটা তিনি খুব ভালো করে জানেন। আর বড় মেয়েটা তো বরাবরই বুঝদার, সংসারী, দায়িত্বশীল। তারপরে মায়ের মন কোনো যুক্তিতে মন চায় না। শিয়া প্রিয়া, খেয়াল রাখবি মা, ওর ক্লাস
ওর খাওয়া দাওয়া সময় মতো যেন হয়। হবে মা, তুমি চিন্তা করো না। দুই মেয়ে এবার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বাবা এগিয়ে এসে মেয়েদের মাথায় হাত রাখলেন। তুমি তো ছোট্ট, কিন্তু তোর হাসিটা ঘরের আলো, সবসময় হাসবি, শুনলি? বললাম না, দেখতে দেখতে সময় কেটে যাবে। তাছাড়া তোর মাও ফিরবে তোর এক্সাম শেষ হলে। সে আর অফিস ছুটি হলে দুই বোন যাওয়া আসা তো করবি। আমার মায়েদের মন খারাপ হলে আমরা কি ভালো লাগবে গিয়ে? দুদেশেই বাবা মাকে আশ্বাস দিল, মন খারাপ করবে না, দেখে শুনে থাকবে, আগলে রাখবে একে অপরকে। গাড়ির দরজা বন্ধ হলো, ইঞ্জিনের শব্দ উঠল, পাহাড়ি নিস্তব্ধতা। বাবা মার হাত নেড়ে বিদায় জানালো, আর দুই বোন দাঁড়িয়ে রইল রাস্তার ধারে, যতক্ষণ না গাড়িটার পিছনে আলো কুয়াশার ভিতরে মিলিয়ে গেল। বৃষ্টি তখন পড়ছে হালকা হালকা। সে ধীরে ধীরে প্রিয়ার কাঁধে হাত রাখলো। চল ঘরে যাই। প্রিয়া কিছু বলল না। তার চোখ তখন পাহাড়ি মেঘেরা নেমে এসেছে। মনের ভিতর ভারী হয়ে আসছে একটাই ভাবনা, এত নিস্তব্ধতা তারা আগে কখনো অনুভব করেনি। দূরে বজ্রপাতের ক্ষীণ গর্জন, আকাশ একটু কেঁপে উঠল, আর সেই শব্দের ভেতরে শুরু হলো তাদের নতুন জীবনের অধ্যায়, যেখানে বাবা মা আশ্রয়ের জায়গা থাকবে কেবল একে অপরের মায়া আর পাহাড়ের নীরব ছায়া। পাহাড়ি রাস্তা হালকা কুয়াশা ভেসে আসছে, দূরে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে। পাথরের উপর সাদা ভেজা পাতা সেদো গন্ধ। সাদা রেঞ্জ রোভার গাড়ি থেমেছে রাস্তা বাঁকায়। গাড়ি থেকে নামলো আকাশ। কাচের উপর ঝলমল করা সানগ্লাস সরিয়ে সে চারপাশের দিকে তাকালো। দৃঢ় অথচ রহস্যময় চেহারা, যেন পাহাড়ের সব কিছু তার চোখের নিচে পড়া। তার সাদা শার্ট কাপড়ে ভেজা, বাতাসের ছোঁয়া আর কোমরের কালো বেল্টের ঠিকানা সব মিলিয়ে এক ধরনের প্রভাব ফেলছে। তবে আজ চোখ আকাশের চোখে এক অদ্ভুত উত্তেজনা। কিছু একটা তাকে ডেকে নিয়ে এসেছে। পাহাড়, কুয়াশা, বৃষ্টি, আর সেই ডাকে সে বুঝতে পারছে যে মানুষটিকে সে খুঁজছে তাকে খুঁজে বের করতে হবে। পায়ের প্রতিটি ধাপ পাহাড়ের ভেজা পাথরের সঙ্গে মিশে যাচ্ছে। হালকা বাতাস তার মুখে আঘাত করছে। বৃষ্টি এখনো ফোঁটা ফোঁটা পড়ছে। রাত ঘনিয়ে এসছে পাহাড়ে। বৃষ্টি এখন আর টুপটাপ নয়, ছাদের টিন পড়ছে অবিরাম একটানা শব্দে, যেন কারো কথা না বলার ভার ঝরছে আকাশ থেকে। কটেজে ফিরে ধীরে ধীরে দরজাটা বন্ধ করলো আকাশ। ভেতরে ঢুকলেই আলো জ্বালানো না, অন্ধকার তার পছন্দ। ভেজা জ্যাকেটটা চেয়ারে ছুঁড়ে রেখে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে শুকনো কিছু নেই, পাহাড়, গাছ, রাস্তা, সব কিছু বৃষ্টিতে একাকার। তার মাথার ভিতর ঠিক তেমনই অবস্থা। আর সারাদিন একটু পর পর রাস্তায় দেখা সেই অচেনা মেয়েটার মুখ ভেসে আসলো। জিনিসটা যে দারুণ বিরক্ত। এমন তো হয় না কখনো তার সাথে। সে জেন্টেলম্যান বরাবর, বন্ধুত্ব ধরে নিয়েছে, তার মতিগতি প্রেম, বিয়ে, বিদ্বেষী মনোভাব, নারীর প্রতি উদাসীনতা। আজ থেকে 50 বছর তাদের গ্রুপের মধ্যে মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে আকাশ এহনাজ চৌধুরী। বন্ধুদের সবার নাতি নাতনির বিয়েতে গিয়ে একই ধমকে সুরে বলবে, আই ডোন্ট বিলিভ ইন লাভ, সো রাবিশ। অথচ আজ সকালে সেই চোখে চোখ পড়ার মুহূর্ত তার মতো পুরুষের বুকটা কাঁপিয়ে দিচ্ছে, ভাবা যায়? আকাশ চোখ বন্ধ করলো। এই মুহূর্তের জন্য মনে হলো সে নিয়ন্ত্রণ নিজের উপর নেই। পাহাড় আজ শান্ত, বৃষ্টির ছোঁয়া এখনো মাটির গায়ে, তবে আকাশ পরিষ্কার। আবহাওয়া অধিদপ্তর বাণীকে আজ বুড়ো আঙুল দেখে রোদ ওঠার সম্ভাবনা 70%। প্রিয়া খুশি হবে কিনা বুঝতে পারছে না। কিছু প্র্যাকটিক্যাল সাইন করাতে কলেজে যেতে হবে আজকে। মনটা এখনো ভালো হয়নি তার। সে একটু পরে বেরিয়ে যাবে অফিসে। ছুটির পর নতুন প্রজেক্ট নিয়ে আজ তার প্রথম দিন অফিসে। কে জানে ব্যস্ততা কতটুকু, ফিরতে কতক্ষণ লাগবে। প্রিয়া চটপট ফোন করে তার ফ্রেন্ডগুলোকে একেবারে রেডি হয়ে নিচে নেমে এসে গতকাল মায়ের রান্না করে রেখে যাওয়া খাবারগুলো ইতিমধ্যে সে গরম করে টেবিলে সাজিয়ে রেখেছে। প্রিয়, খেয়ে নিস বোন, আমি এখন কিছুতেই সার্ভ করতে পারবো না। দেখ 9টা অলরেডি বেজে গেছে, আমাকে বেরোতে হবে। তা খাবো, তুমি খেয়েছো? আমি জ্যাম পাউরুটি খেয়েছি হালকা। আর কিছু খাওয়া আমার একদম সময় হবে না, তুই খেয়ে নিস। প্রিয়াকে আর কথা বলার সুযোগ না দিয়ে ব্যাগটা হাতে নিয়ে সে হুড়মুড় করে বেরিয়ে যায়। প্রিয়া টেবিলে বসে খাবার খেতে শুরু করছে। খাবারগুলো একদম গলা দিয়ে নামতে চলছে না।
বাবাকে ছাড়া সে কখনো নাস্তা করে না একা একা। আজ পুরো বাড়িতে তারা দু বোন। সে ধীরে সুস্থে হালকা খেয়ে বেরিয়ে পড়ে কলেজের জন্য। প্রিয় এসেছিস? প্রিয়া একগাল হেসে দৌড়ে আসতে অপর পাশ থেকে জন্য জাপটে ধরল প্রিয়াকে। রিমি তার বেস্ট ফ্রেন্ড। সে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। ইউনিভার্সিটিতেও একসাথে থাকার প্ল্যান। আর চেষ্টার কমতি নেই কারো। মেয়েটা তার সব পাগলামির সঙ্গী। কী অবস্থা সেটা বল। পড়াশোনা আমার ভাল লাগে না। পড়াশোনা বিষের বাড়ি। পড়াশোনার জ্বালায় মনে হয় গলায় দিমু দড়ি। প্রিয়ার এহেন জ্ঞানে দুজনে আকাশ পাতাল এক করে হাসতে থেকে যা বলছিস। এই এক্সামগুলো শেষ না অবধি শান্তি নেই। আমার মায়ের মতিগতি এমন যে বাথরুম করতে গেলেও আয়, আর কতক্ষণ বাথরুমের সময় নষ্ট না করে পড়তে বয়। কেমনটা লাগে বল? প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কি এত সহজে উপেক্ষা করা যায়? তা তো যতই জন্মদাত্রী মা হোক বা পিতা। রিমির কথায় প্রিয়া হাসতে হাসতে গড়াগড়ি খায় কলেজে। তুইও তো বাচাল। আঙ্কেল আন্টি এখন প্রেশার দিবে না। মেয়েরা ক্যা হোগা কালিয়া। আরে আরে, আরও তো 2 মাস, তারপর অ্যাডমিশনের ঝামেলা শেষ হলে নেচে যাই। রিমি ভাবুকের মতো মাথা নাড়ে, মুখটা দারুণ গম্ভীর করে বলে, বুঝলি প্রিয়, তোর জন্য পাত্র দেখছি আমি। আমার ভাইটা বড় হলে এত সমস্যায় ছিল না। বাপ-মা খালি আমার আগে ওরে ডাউনলোড করলে এত সুন্দর একটা পাত্রী হাতছাড়া হওয়ার ভয় থাকতো না আমার। ধুর, হয়েছে, তোর এই কথা আমি হাজারবার শুনছি। চল এখন ভিতরে যাই, ঝামেলা শেষ করে আসি। দুজনে কাঁধে হাত রেখে হেলে দুলে খিলখিল করে করতে করতে ক্লাসে চলে যায়। সবাই মিটিং রুমে বসে আছে। এখন অবধি এখানকার অফিসের কাগজপত্র এসে পৌঁছায়নি। অয়ন আকাশ সবাই বিরক্ত। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথম দিনে এমন উদাসীন আশ্চর্য। অয়ন এবার দাঁড়িয়ে পড়ল, রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলো, আপনাদের এলাকায় এমপ্লয়িরা কি সবাই রোজ রোজ এত দায়িত্বহীনতার পরিচয় দেয়? সরি স্যার, এরকমটা হয় না কখনো। স্যার প্লিজ 10 মিনিট টাইম দিন। আমি আমার এমপ্লয়িকে কল করছি, ও খুব টাইম মানে। আজ কোনো প্রবলেম হয়েছে। কথাটা শেষ করার আগে হুড়মুড় করে দরজায় নক করলো কেউ। ঢুকে পড়লো তাড়াহুড়ো করে। সরি, আই এম এক্সট্রিমলি সরি, রাস্তায় বাজেভাবে আটকে পড়েছিলাম। আই এম। সে তাড়াহুড়ো করে ভয়ে একটানা কথাগুলো বলতে থেকে থম মেরে গেল সামনের মানুষগুলোকে দেখে। ঘরভর্তি মানুষগুলোকে রাগ নিমেষে পড়ে গেল বইকি। একজন আরেকজনের দিকে অবাক হয়ে তাকিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আকাশ হালকা শব্দ করলো। সে নিজেকে সামলে নিল। পর মুহূর্তে আবার সাফাই দিল, আই এম এক্সট্রিমলি সরি অ্যাগেন। রাস্তায় কনস্ট্রাকশনের কাজে আটকে গেছিলাম। আমার জন্য প্রথম দিনে এতটা দেরি, ক্ষমা করবেন আমাকে। অয়ন গম্ভীর মুখে বলে, ইটস ওকে, ইউ ডোন্ট নিড আ সরি, মিস অর মিসেস। মিস ইনশিয়া রহমান। শিয়া নিজের নাম বলে ফাইলগুলো এগিয়ে দিল টেবিলে। ওকে মিস ইনশিয়া রহমান, ইউ ক্যান সিট নাও। লেটস দ্য মিটিং স্টার্ট নাও। রাতুল, লেটস গো। রাতুল উঠে দাঁড়ালো, প্রফেশনালভাবে মিটিং শুরু করে দিল। সে নিজের অস্বস্তি এড়াতে পারছে না কিছুতেই। কাল অবধি টের পায়নি, আজকে আবার দুজনের মুখোমুখি দেখা হয়ে যাবে। যতদূর বুঝলো এখানকার প্রজেক্টটা তার মানে এনাদের, তাদের অফিস এখন এনাদের পার্টনারশিপের কাজ করছে। মানে কি? তার মানে আগামী দিনগুলোতে দিনরাত তার মুখোমুখি থাকবে। সে শান্ত অথচ কঠিন করে বলল, আমি তো জানতাম না যে তোমরা এই সাইডে আসো। মিটিং শেষ, কিছু কাগজপত্র সাইন করাতে আকাশ অয়নদের কেবিনে এসেছে শিয়া। রুমে আকাশ অয়ন ছাড়া রাকিব রেদওয়ানও আছে। রেদওয়ান উঠে শিয়াকে বসার জন্য বসলো। মিস শিয়া, প্লিজ সিট। শিয়া ফাইল খুলে বসে পড়ল। কথা পুরোপুরি কাজের দিকে ঘুরে গেল। ডেডলাইন, বাজেট, লোকাল কন্ট্রাক্ট সব একদম ঠিক। তবু একই ঘরে দুটো মানুষের বুকের ভেতর কোথাও অদ্ভুত খোঁজখোঁচানি। বাকিরা টের পাচ্ছে সে অস্বস্তি। সে বুঝলো এই মানুষগুলোর সামনে বসে কাজ করা সহজ হবে না। একসময় সে শান্ত স্বরে বলল, আমি আমার হেড অফিসে কথা বলবো। যদি সম্ভব হয় এই অংশের দায়িত্ব অন্য কারো কাছে ট্রান্সফার করা যায় কি না। আপনাদের তরফ থেকে প্লিজ পারমিট করবেন। অয়ন কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলেন, আপনি যেটা ঠিক মনে করবেন। আকাশ তাকালো তার দিকে, কিছু বলতে যেও চুপ থাকলো। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, ধন্যবাদ বলে স্বাভাবিক ভদ্রতায় ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর ঘরটা ভারী হয়ে গেল। অয়ন জানলার দিকে তাকিয়ে রইল, তার চোখে এক চিলতে ক্লান্তি। আকাশ ধীরে ধীরে বলল, তুমিও জানতে তাই না?
অয়ন উত্তর দিল না। সে জানতো আকাশ তাকে এই প্রশ্নটাই করবে। প্রিয়া কলেজ থেকে ফিরছে সেই অনেক আগে। এসে বিছানায় গা এলাতেই ঘুমের দেশে পাড়ি দিল। ঘুম ভাঙতে খেয়াল করলো অন্ধকার নেমে এসে সূর্য ডুবে পাহাড়ের দেশে অন্ধকারে থেমে এসেছে বহুক্ষণ আগে। বৃষ্টি থেমেছে, কিন্তু পাহাড়ের বাতাস এখনো ভেজা। কুয়াশা হালকা, দূরে ঝনঝনার পানি পাথরের উপর পড়ে ঝনঝন করছে। প্রিয়া জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালো। পাহাড়, কুয়াশা, নরম আলো, সব কিছুই যেন এক আকাশের নীরবতায় মিশে গেছে। ভেতরের ঘরে একটা আলোর রেখা পড়েছিল সোফার উপর। প্রিয়া চোখ ধরল। শিয়া সেখানে বসে আছে, হালকা ঢোলে ভিজে, ক্লান্ত, চুপচাপ। চোখে লেগে থাকা ক্লান্তি যেন শরীরের সঙ্গে মিশে গেছে। সে হাসি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চোখে সে উষ্ণতা নেই। প্রিয় অচেনা একভাবে বুক ভিজে গেল। সে অনুভব করলো শুধু চোখের সামনে বসে থাকা মানুষটার ভিতরে কতটা ভার আছে, কতটা নিঃশব্দ। একটা অজানা অদৃশ্য চাপ। ধীরে ধীরে সোফার পাশে বসলো। আপু, আজও খুব ক্লান্ত লাগছে। শিয়া মাথা নেড়ে হালকা হেসে দিল, কিন্তু হাসিটা চোখে পৌঁছল না। সে চুপচাপ তার হাত পাশে রাখলো, না টানলো না শক্ত করলো, শুধু উপস্থিতি। রেস্ট নাও, চা আনবো? সে বোনের মুখের দিকে তাকালো। মায়াবী বোনটা তার, ঘুমানোর ফলে মুখটা ফোলা ফোলা। হেসে বলল, হুম, নিয়ে আয়। প্রিয়া খুশি হয়ে গেল। এক দৌড়ে যাব, এক দৌড়ে আসবো, বসো। সকাল সকাল রেহান রাতুলদের জোড়াজুড়িতে বের হতে হয়েছে আকাশের। প্রজেক্টের অফিসিয়াল কাজ শুরু হতে আরও 2 দিন লাগবে। তারা এখানে এসে পৌঁছাতে 3 দিন হলো। বৃষ্টি, কাজ গুছিয়ে নেওয়া, সব মিলিয়ে বের হতে পারেনি। আজকে তারা জোর চেপে ধরেছে অয়ন আকাশকে, যাই হোক না কেন আজ বের হতে হবে। অগত্যা সকাল সকাল ব্রেকফাস্ট করে জিপ নিয়ে বেরিয়ে পড়ছে সবাই। রাস্তার দুধারে বড় বড় গাছ, জঙ্গল, বৃষ্টি, গাছগুলো সতেজ। পাহাড়ে অনেকটা কাছাকাছি বলে মনে হচ্ছে কোনো এক মেঘের দেশে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছে জিপটা। ড্রাইভ করছে স্বয়ং আকাশ রেহানা চৌধুরী। রিয়ান, এ আকাশ, অয়ন ভাই আসলে পারত, কিন্তু রাতুল আসার পর থেকে দেখছি ভাইয়া কিছু একটা নিয়ে ডিস্টার্ব, জানিস কিছু? আকাশ কোনো উত্তর দিল না। ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে। হঠাৎ আকাশ বলল, রেদওয়ান, দেখিস তো এখানকার কোম্পানি যে ম্যানেজারের দায়িত্বে আছেন, সে যে কোনোভাবে ট্রান্সফার না হয়। রেদওয়ান, কে? মিস ইনসিয়া? আকাশ, হ্যাঁ, যদি ওই মিটিংয়ে অয়ন ভাই যাবে। মেয়েটাকে সরানোর কথা উঠলে সে হয়তো কিছু বলবে না, তবু সরানোর জন্য না হয়। রাতুল, কিন্তু? আকাশ এবার বিরক্ত হয়ে তাকালো। তোরা প্রশ্ন করা বন্ধ করবি? আর রাতুল, তোর কি ওদের মতো সবসময় নেশা চড়ে থাকে? রাতুল আকাশের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝলো। রাতুল, বুঝলাম। আকাশ, যার কথা বলছি দেখছিস তাকে? রাতুল, আমি দেখব? কখনোই না। 2 দিন তো আমাদের অফিস আর কটেজ গুছাইতে গেল। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। সত্যি তো, রাতুল জানবে কী করে? সে তো মিটিংয়ে ছিল না। দেখিসনি? দেখে নিবি কাল। আর মেয়েটার যেন ট্রান্সফার না হয়। রাতুল ঘাড় নেড়ে সম্মতি জানালো। পাহাড় ঘেঁষে গা ঘেঁষে গাড়ি চলছে। রেদওয়ান গলা ছেড়ে গান গেয়ে উঠল। সবাই তার সাথে গান মেলালো। চলো না ঘুরিয়ে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। গাড়ি এখন রিয়ান চালাচ্ছে। আকাশ পাশে বসা, চোখে কালো সানগ্লাস, হালকা অভয় শার্ট, চুলগুলো বাতাসের সাথে সাথে পিছনে উঠছে। আর পেছনে রাতুল, রেদওয়ান আর রাকিব। কেউ তালে তালে তাল দিচ্ছে, কেউ গানের লাইন ভুলে হেসে উঠছে, কেউ আবার পাহাড়ের দিকে হাত বাড়িয়ে চিৎকার করে যাচ্ছে। পাহাড়ি হাওয়া ভেসে যাচ্ছে তাদের গান আর হাসি, যেন পুরোটা পথ তাদের উচ্ছ্বাসে ভরে নিল। এই দাঁড়া দাঁড়া, নিশি কল করছে, একটু আওয়াজ কর কম বাপ। রেদওয়ানের কথায় গান বন্ধ করলো। নিশি রেদওয়ানের গার্লফ্রেন্ড, ওদের ফ্রেন্ড, একই গ্রুপের সবগুলো। ওদের গ্রুপে 2জন মেয়ে, নিশি ছাড়া বাকি আরেকজন রাকা। রাকা রাকিবের প্রিয়তমা। একসাথে বন্ধুত্ব শেষে প্রণয়ে পরিণত হয়েছে আরও বেশ কয়েক বছর আগে। তাদের মধ্যে আপাতত ব্যাচেলর আকাশ এবং রাতুল। রিয়ান রিয়ানের যদিও বিশাল ছ্যাঁকা খাওয়ার লাভ স্টোরি। 3 বছর আগে তার ভালোবাসা তাকে ছেড়ে বিয়ে করে নেয় কোনো এক আদুরে দুলালকে। তারপর থেকে এ অবধি তার বসন্ত আসেনি তার জীবনে। রেদওয়ান কপাল কুঁচকে নিচ্ছে বারবার।
বাকিরা বোঝার চেষ্টা করছে বিষয়টা। নিশ্চয় আবার কোনো ঝামেলা হবে এদের। এদের নিত্য রিলেশনশিপের ঝামেলা। নিত্যদিনের রেদওয়ান কল কাটতে রাতুল গম্ভীর হওয়ার ভাব নিয়ে বলল, দোস্ত, এটা 612 নম্বর। রেদওয়ান বুঝতে না পারে ভুরু উঁচু করে জিজ্ঞাসাসূচক ভঙ্গি করে, না মানে ব্রেকআপের 612 নম্বর। তাই মনে করে দিলাম আর কি। হো হো করে হেসে উঠল সকলেই। দিনের মধ্যে নিশি রেদওয়ান কমপর হলো 10বার ব্রেকআপ হওয়া ওরা দেখে অভ্যস্ত। রেদওয়ান মুখ বাঁকিয়ে বলল, বাজে বকিস না, ওরা আসছে বলল। সবাই এবার থম মেরে গেল। আসছে মানেটা কি? আসছে মানে বলল, তাদের ছাড়া আমাদের ট্যুর দিছি, এটা তারা মানবে? ওরা দুজন ওদের সাথে আর একটা ফ্রেন্ড নিয়ে পরশু রওনা দিয়েছে, পৌঁছাচ্ছে এখানে। রাকিব বিরক্ত স্বরে বলল, আমারটা তো আমাকে বললো না কিছু। এই ঝামেলাগুলো আবার এখানে কি করতে আসছে? আকাশ কিছু বলল না। এরা মেয়েগুলোকে যতটা ঝামেলা মনে করে ততটা একদম নয়। প্রেমিকা আসলে এদের মনুষ্য জীবন কাটাতে হবে নিয়ম মাফিক, সেটা এরা বিরক্ত। রাকিব বিরক্ত হয়ে বলল, আমরা এখনো গুছিয়ে উঠিনি, ওদের কোথায় রাখবো? কটেজটা তো পুরনো, পরিষ্কার হয়নি। বলিসনি থাকার সমস্যা হবে? রেদওয়ান চোখ শব্দ করলো, আমাকে কি তোর জন্য এতই জেলপ্রিয় মনে হয়? বলছি সেটা, ওদের নাকি কোনো আদিম বেস্ট ফ্রেন্ড এখানে থাকে, তার কাছে উঠবে সবাই। রাতুল যেন হাঁপছিল। বাঁচালি তাহলে, নাহলে এনারা বায়না খাটিয়ে হাঁপিয়ে যেত। আবার এক দফা শব্দ করে হেসে উঠল সবগুলো। এই রিয়ান, গাড়িটা সাইড কর না, একটু দেখি কি জোশ ভিউ। রাকিবের কথায় রাস্তার কিনারে জিপ সাইড করলো। সমতল থেকে অদূরে উঁচু রাস্তা, নিচে গভীর খাদ, সামনে অদূরে পাহাড়ের দূর ঘেঁষে মেঘ বেরোচ্ছে। সবাই ফটোগ্রাফতে ব্যস্ত। আকাশ জিপে হেলান দিয়ে দাঁড়ালো। সানগ্লাসটা খুলে হাত দিয়ে চুলগুলো ব্যাক ব্রাশ করে পিছনে ঠেলে দিল। রিয়ান সিগারেট ধরালো। পাশে দাঁড়ালো আকাশ একই ভঙ্গিতে। সিগারেটটা অভ্যাসে সূচক আকাশের দিকে বার করতে আকাশ হাতে নিল। রিয়ান অবাক হলো বই কি। সিগারেট ধরিয়ে রাগানোর জন্য আকাশকে সাধা তার স্বভাব। আকাশ রেজের পর 2-1বার হাতে নিয়েছে। তখনই বোঝা গেছে কিছু নিয়ে সে দারুণ চিন্তিত। রিয়ান ভুরু কুচকে জিজ্ঞেস করল, কী হয়েছে রে? হুম, কিছু হয়েছে? কিছু হয়নি, তবে সিগারেট হাতে নিলি যে? তেমন কিছু না, শিয়াকে নিয়ে ভাবছিলাম আর কি। রিয়ান বুঝলো আকাশের চিন্তার কারণ। তবুও শুধু শিয়ার ঘাটতি বিষয় নিয়ে তার এত চিন্তার কারণ সে দেখছে না। শিয়াকে নিয়ে ভাবিস না। এক অফিসে চোখের সামনে পরশু থেকে 24 ঘন্টা প্রায় থাকবে। সবাই মিলে দেখব কিছু ঠিক করা যায় কি না। আমার মনে হয় ঠিক হবে। আকাশ কিছু বলল না, উদাসীন হয়ে সিগারেট টান দিতে থাকে। তার অবশ্য মনে হয় না এত সহজে সবটা ঠিক হবে না। যেটা 6 বছর আগে ঠিক হয়নি, সেটা এখন এসে ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। কে জানে অভিমান করে পাহাড় আরও অভিমানী হয়ে ছেয়ে গেছে কিনা। হঠাৎ খিলখিল করে হাসির শব্দে সবগুলো ছেলে ফিরে তাকায়। অদূরে দুটো মেয়ে হেঁটে আসে। পাহাড়ের গায়ে ফাঁকা রাস্তায় হাসির সব প্রতিধ্বনিছে। আকাশ তাকায় না। বন্ধুগুলো তার বরাবর ছ্যাঁচড়া। রাতুল চোখ বড় বড় করে বলে, দোষ, মেয়ে নাকি পড়ি? রাকিব তার সুরে তাল মিলায়, পাহাড়ি রাস্তায় জিন পড়ি নয় তো? আকাশ বিরক্ত হয়ে তাদের ওই মেয়ের গবেষণায়। এরা সব কয়টা এক একটা ক্যারেক্টারলেস। মেয়ে দেখলে এদের পছন্দ হয়ে যায়, তখন তাকে ছাড়া বাঁচে না। মুখ কঠিন করে ধমক দিল, তোদের না গার্লফ্রেন্ড আছে, অথচ মেয়ে দেখলে ছ্যাঁচড়ামি কেন এত? রাতুল কপট রাগ দেখে বলে, রাকিবকে বল আমার তো নেই, আমি তো তাকাতেই পারি। ঘোর সবাই বেয়াদব। মেয়েগুলো নিশ্চয় অকওয়ার্ড ফিল করছে। এটা কোন ধরনের অসভ্যতা? আকাশ ধমকে সবাই খুক খুক করে এদিক সেদিক তাকিয়ে স্বাভাবিক হওয়ার নাটক করলো। এবার মুখ খোলে রিয়ান। আকাশ, আমি তো এমন করি না কখনো। আমার যদি কাউকে পছন্দ হয়, তুই কি আমাকে এভাবে বলবি? রিয়ানের এহেন কথায় নড়ে চড়ে উঠে সবাই। সবার মুখে হাসি খেলে যায়। আকাশ হাসি মুখে তাকায় ওর দিকে, ভুরু উঁচিয়ে বলে। রিয়ান হেসে বলে। আকাশ বন্ধুর মন বুঝে ঘুরে তাকায়, কিন্তু মেয়ে দুটো ততক্ষণে পার হয়ে গেছে। একজন হিজাব বাঁধা, অন্যজন এলোমেলো খোলা খোপা। ইস, আকাশটা দেরি করে ফেললে তাকাতে। রাতুলের কপট আফসোসে
হেসে উঠল সবাই। রিয়ান আছি তো। এখন আমরা এখানে ছোট্ট এলাকা, স্থানীয় মনে হলো। ঠিক খুঁজে বের করে ফেলবো। এতদিন বন্ধুর উপোস ভাঙার শখ হয়েছে যখন রেদওয়ানের এহেন কথায় সবাই হো হো করে হেসে উঠল। কলেজ শেষ করে বাসায় ফিরতে প্রিয়া দেখে শেয়ার অফিসে একগাদা ফাইল খুলে বসে আছে। প্রিয়াকে দেখে ঘাড় ঘুরিয়ে বলল, বনু, খাবারটা টেবিলে রাখা আছে, খেয়ে নে। তুমি খেয়েছো? খাবো। হাতের কাজটা শেষ করে নিই, কাল থেকে আবার যুদ্ধ শুরু হবে। প্রিয়া কথা বাড়ায় না, মাথাটা বড্ড ধরেছে, খেয়ে ওষুধ খাওয়ার দরকার। রুমে এসে গোসল সেরে ঢোকে, লম্বা সময় শাওয়ার নিয়ে নেয়। ফ্রেশ লাগছে এখন অনেকটা। বের হয়ে খোলা চুলগুলো ছেড়ে জানলায় দাঁড়ায়। কাল থেকে বৃষ্টি নেই, আকাশটা যথেষ্ট পরিষ্কার, তবে আজ খানিকটা মেঘ লাগাইছে। গুনগুন করে গান গাইতে গাইতে পর্দা টেনে দিল জানলায়। শিয়া ডাক আসলো নিচ থেকে। দেখলো শিয়া ভিডিও কলে বাবা মার সাথে কথা বলছে। দু বোনে বাবা মার সাথে কথা বলে যার যার কাজে মন দিল। পরীক্ষা একদম সময় নেই, পড়াশোনায় একটু মন বসানো দরকার ভেবে নিজের অলসতাকে কয়েক দফা ধমক দিয়ে বই খাতা নিয়ে বসে পড়ল। সকাল সকাল বেরিয়েছে প্রিয়া, অপেক্ষা করছে কলেজের গেটের সামনে। হালকা গোলাপি একটা চুড়িদার, চুলগুলো বরাবরের মতো নিচু হয়ে হালকা খোপা করা। রিনিঝিনি বাতাসে সামনের চুলগুলো মুখে এসে ছেয়ে যাচ্ছে বারবার। বিরক্ত ভঙ্গিতে বারবার সরাচ্ছে চোখের উপর থেকে। এদিক সেদিক পায়চারি করছে রিমি আসার অপেক্ষায়। আজকেও কলেজে আসতে হয়েছে। শিয়া ওকে কলেজের সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। প্রিয়া রিমির অপেক্ষায় কলেজের গেটে দাঁড়িয়েছে 10 মিনিট। রিমি আসলে একসাথে ভিতরে যাবে। কলেজে আসা যাওয়া ঝামেলা আজকে শেষ। আকাশ আর রাতুল একটা মিটিংয়ে বেরিয়েছে, বাকিরা আগেই কনস্ট্রাকশন সাইটে পৌঁছে গেছে। আকাশ ড্রাইভিং সিটে বসে কানে ব্লুটুথ স্পিকারে ক্লায়েন্টদের সাথে কথা বলছে সেই থেকে। সাদা শার্ট, কালো প্যান্ট, একদম অফিসের জন্য পরিপাটি। শার্টের পকেটে কালো সানগ্লাসটা ভাঁজ করে রাখা। পাশের সিটে রাতুল কাঁচা ছোলা চিবোচ্ছে পকেট থেকে বের করে। কল কাটতেই রাতুল বলে উঠল, ছোলা খাবি? আকাশ বিরক্ত হয়ে, আশ্চর্যের একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে পকেট ভর্তি কাঁচা ছোলা, আর বন্ধুগুলো কোনো ম্যানেজ নেই। তোর ছোলা তুই খা, রাবিশ। ছোলা কত শক্তি জানিস? রাবিশ বলছিস কেন? ছোলা খেলে সব ধরনের কর্মক্ষমতা বাড়ে বলে বাঁকা হাসতে থাকে রাতুল। তার ডাবল মিনিং কথা ধরতে পেরে আরও বিরক্ত হয় আকাশ। যার যেটাতে প্রবলেম সেটা নিয়ে চিন্তা করাটা স্বাভাবিক। আমার বোঝা উচিত ছিল। ইটস ওকে, ইউ ক্যান অন। আকাশের খোঁটা দেওয়া স্পষ্ট বুঝতে পারে রাতুল। মোটেও আমার সমস্যা নেই, ভবিষ্যতে সার্ভিস যেন ভালো দিতে পারি তার জন্য এত চেষ্টা। খেয়ে দেখ, বললাম না আমার সার্ভিসিংয়ে কোনো সমস্যা নেই। তোর নিজেকে নিয়ে ডাউট, তুই খা। রাতুল আকাশের কথায় কটমট হয়ে তাকলো। শালা আমার প্রবলভাবে দেখলো। চেক কর শালা, দূর সর। আমি তোর মতো না। আমি এবার যদি এক মেয়ে পটাতে না পারি, আমার নাম রাফসান রাতুল না, মিরাজ নিশ্চয়ই। রাতুলের কথায় আকাশ চোখ টিপে হাসে। ছেলেটা সবসময় ওর পিছনে লাগে, অথচ দুই একবারও লাগতে গেলে খেপে যায়, ড্রাইভিংয়ে মন দেয়। কিছুক্ষণ পর হুট করে ব্রেক কষে রাস্তার পাশে। রাতুল সামলাতে না পারে হুমড়ি খেয়ে, মারবি নাকি? এভাবে ব্রেক কষলে কেন? আকাশ থমকে গেছে তত্ত্বজ্ঞানে। সামনের অল্প দূরে রাস্তার ডান পাশে কলেজের গেটে একটা মেয়ে দাঁড়িয়েছে। সেই মেয়েটা আজকে হালকা গোলাপি রঙের একটি চুড়িদার, শিফন হালকা রঙের ওড়নাটা হালকা করে মাথায় দেওয়া, সামনে একগোছা চুল বাতাসে বারবার চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। মেয়েটা বিরক্ত হয়ে বারবার উদাসীন হয়ে চুলের কানের পাশে গুজে দিচ্ছে। ব্যস্ত ভঙ্গিতে হাতে ফোনটা নিয়ে এদিক সেদিক তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। মেয়েটা সুন্দর, দারুণ সুন্দর। আকাশের এহনাজ এর বরফ কঠিন হৃদয়টা নিমেষে গলিয়ে ফেলার মতো সুন্দর, যে হৃদয়ে ঝড় তুলতে আবার নিমেষে থমকে দেওয়ার মতো সুন্দর। এই পৃথিবীতে বাকি সব সৌন্দর্য এক নিমেষে মিথ্যে করে দেওয়ার মতো সুন্দর। ওই চোখে তাকে গোটা এক জীবন পার করে দেওয়ার মতো সুন্দর। এই কঠিন পুরুষকে খুন করার মতো সুন্দর। সবশেষে ওই একজোড়া চোখে চোখ রেখে হাসতে হাসতে সেই মৃত্যু কবুল করে নেওয়ার মতো সুন্দর। যে চোখ পলক ফেলতে পারছে না, বুকের বাঁ পাশে কিছু একটা হচ্ছে। অদম্য ইচ্ছে থেকে মেয়েটাকে খুব কাছে গিয়ে মেয়েটার কণ্ঠধ্বনি শুনতে। কোনো কিছুতে এত আগ্রহ সে জন্মেছে কিনা মনে পড়ে না। কি আকাশ,
মেরে গেলি কেন? আকাশে কোনো রেসপন্স না পেয়ে নজর অনুসরণ করলো রাতুল। চোখ যায় রাস্তার অপর পাশে একটা মেয়ের দিকে। একটা মেয়ে দাঁড়িয়েছে। মেয়েটা দারুণ মায়াবী, পুতুলের মতো। এক নজরে চোখ আটকে যায় ওর মতো। রাতুল এক পলক বন্ধুর দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে হো হো করে হেসে ফেলে। এবার হুঁশ ফিরে আকাশে বিরক্ত চোখে তাকায় রাতুলের দিকে। পাগলের মতো হাসছিস কেন? তোকে কেউ পাগল করছে কিনা সেই হিসাব মেলাতে গিয়ে। আকাশ কিছু বলে না, ঘাড় ঘুরিয়ে তাকায়। ততক্ষণে মেয়েটা ভিতরে চলে গেছে। উপর দিয়ে তাকিয়ে কলেজ নামটা দেখে নেয়। চোখে সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট দেয়। তোকে কখনো কোনো মেয়ের দিকে এভাবে হুঁশ খুঁড়িয়ে তাকাতে দেখিনি দোস্ত, আই সোয়ার। রাতুল হাসছে। এক মুহূর্তের জন্য আকাশের রাগ পড়ে গেল বইকি। সত্যি তো, এভাবে কখনো কোনো মেয়ের হৃদয়ে থমকাতে পেরেছে? না, পারেনি। আকাশের মুখ অস্ফুট সুরে বলা শব্দটা রাকিব বলে কি পারেনি এভাবে থমক দিতে। কথাটা বলে আকাশ আবার গম্ভীর হয়ে গেল। কাকে কি বলছে খেয়াল হলো তার। এই ছেলে সবাইকে মাইক ভাড়া করে জানানোর দায়িত্ব নেবে। রাতুল সিট থেকে লাফিয়ে হাততালি দিয়ে বলল, সর্বনাশ আকাশ, তোর এই রূপ আমি দেখিনি। এক দেখাতে গেছস। দোষ এর আগেও দেখেছি। নীল শাড়িতে খোলা চুলে আরেক দফা চমকানোর পালা। এগুলো কে বলছে? আকাশ। তাদের আকাশ যায় না যার কিনে মেজাজেতে অ্যালার্জি। এ কি বিশ্বাস করো না প্রেম ভালোবাসায়? দোস্ত বলিস কি? আগে বলিসনি কেন? হায় হায়। আকাশ বিরক্ত ভঙ্গিতে বলল, কী সব বলবো? তুই সবটা বল, কাহিনী বল দোস্ত প্লিজ। রাতুলের এহেন বাচ্চামো অনুরোধে আকাশ উদাসীন হয়ে বলল সবটা। এত বড় ঘটনা কিভাবে লুকিয়ে গেলে? আশ্চর্য, এখনো এত কাহিনী দেখছিস? সেদিন জাস্ট রাস্তায় হেঁটে দেখেছি, আর আজকে দেখলাম। ব্যাস, এখানে ঘটা করে বলার কি আছে? তোর কাছে এটা সামান্য হতে পারে, কিন্তু আমাদের অন্যদের জন্য না। এই ধর রাকিব, রেদওয়ান, আমি যদি কেউ বলতাম এটা খুব সামান্য হতো, কিন্তু তুই শালা সহজে থামখানো বান্দা না। তোর ভিতরে সব খোদা পাথর দিয়ে বানিয়েছে, সেটা টলে উঠছে মানে বিশাল ঘটনা। সামান্য ঘটনায় এত ঘটা করে গবেষণা ধরুন। বিরক্ত হয় আকাশ। থামবি? সেসব কিছুই না। আগে এমন হয়নি, তাই বুঝতেছিস না। লাভ অ্যাট ফার্স্ট সাইট মামা এটা। রাতুল ভাক্কা হাসে। মন বলছে তুই কট খাইছস, আর একটা ফালতু কথা বললে লাথি দিয়ে বের করে দিব গাড়ি থেকে। আকাশে ধমকে রাতুলের থামার পাত্র নয়, বরং ধমক খেয়ে আরও দ্বিগুণ আগ্রহ নিয়ে জানলো, দোস্ত প্রথম নিশানে একেবারে আগুন। মেয়েটা পুতুল পুরো আগুন সুন্দরী, যে কেউ ফসকাবে। আকাশ চোখ গরম করে তাকায়। আরে আমি ফসকাইনি কসম। আমার জন্য এত আগুন সুন্দরী নাকি? ওটা তো তোর জন্য বললাম। তুই চোখ দিয়ে তাকিয়েছিস মানে ও আমার ছোট বোন হয়ে গেছে। আকাশ আর কথা বলে না। এই ছেলের সাথে সায় দেওয়া মানে হয় না। কথা যত বলবে তত পেঁচাবে, আর তাকে ও ফাঁসাবে। কোনো মানে হয় না এসবের। এগুলো জাস্ট ফ্যাসুয়েশন। প্রেম ভালোবাসা কিছুই না হতে পারে। আকাশ এখন আজ রাস্তায় একটা মেয়েকে দেখে বারবার হাঁ করে তাকিয়েছে। বন্ধুগুলো কট খাইছিস বলে হেদিয়ে মরছে। এটা তার ইমেজের সাথে যায় না কি? যায় না, একদম যায় না। ড্রাইভিংয়ে মন দেয় সে। মিস ইনশিয়া রহমান, ইউ আর সরি, বাট এই মুহূর্তে প্রজেক্টর পিক পয়েন্টে এসে কিছুতেই আপনাকে এখান থেকে ট্রান্সফার করতে পারছি না। কিন্তু স্যার, কোনো কিন্তু শুনতে চাচ্ছে না। চৌধুরী কোম্পানি থেকে পারমিশন দিল। আমাদের কোম্পানির ক্ষেত্রে এখন নতুন ট্রেন ম্যানেজার প্রপার ট্রেনিং দেওয়ার মতো সময় নেই। আপনার পেছনে আমরা অনেক টাইম দিয়েছি। প্রজেক্টের কাজ আজ থেকে শুরু হয়েছে। আমি চাই না কোনো এক্সকিউজ আপনি আমাদের বা চৌধুরীদের সামনে দেন। বুঝতে পারছেন নিশ্চয়? আজ যদি এত কথা বলার পর আপনার কিছু বলার থেকে আমি বলবো রিজাইন করুন। সরি, আমি লেটার ট্রেন করছি। আমি সামনে নেব সবটা। শিয়া বসের রুম থেকে বেরিয়ে এসে প্রজেক্টটা থেকে ট্রান্সফারের জন্য পরশু লেটার গিয়েছিল। তার পক্ষে চৌধুরীদের সাথে কাজ করা সম্ভব না, কিন্তু কিছুতেই বস তাকে ট্রান্সফার করবে না জানিয়ে দিল। জোরে শ্বাস চালিয়েছে। কিচ্ছু করার নেই। চাকরিটা তার স্বপ্ন। কোনো ব্যক্তিগত সমস্যার জন্য সে সেটা ছাড়বে না। প্রফেশনালিজম বজায় রেখে কাজ করলেই তো। এত ভাবার কি আছে? এমন হাজারটা বুঝ দিতে দিতে সে করিডোরে এসে দাঁড়ালো। বাইরে শীতল বাতাস বইছে।
চোখ বুজে লেফটে ছুঁয়ে যাচ্ছে সেই দিকে শীতল বাতাস। সে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। সময় তাকে যেন জোর করে 8 বছর আগের সময় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তখন তার বয়স 18, কলেজের গণ্ডি পার হবে, কিছুদিন পর এসএসসি। অথচ ফিজিক্সে দারুণ দুর্বল, কিছুতেই ফিজিক্সে সময় গড়াতে পারছে না। ঠিক করলো বাবা মাকে জানাবে এই কয়েকটা দিনের জন্য আলাদা একটা টিউটর চাই। কলেজে দিয়ে টিউটরের কথা জানতে তার বেস্ট ফ্রেন্ড রাখা জানালো তার এক ফ্রেন্ড বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের স্টুডেন্ট, দারুণ ফিজিক্স পড়েছে, সেও নাকি 2-1 দিন পড়া শিখেছে। সে রাজি থাকলে তাকে বলে দেখবে। শিয়া না করে দেয়। 3 দিন পর রাখা জানায় পড়াতে রাজি হয়েছে, কিন্তু ফি নেবে না, ছোট বোনের ফ্রেন্ড হিসেবে পড়াবে। সে প্রথমে মানতে চায় না, কিন্তু ভেবে দেখে লাভ ওই ক্ষতি তো নেই। পড়তে শুরু করলে পরপর না হয় ধীরে সুস্থে ফিরে কথা বলবে। সে পরের সপ্তাহে পড়তে যায়। সেখানেই তাকে দেখে তার কিশোরী মন থমকে যায়। একটা পুরুষ তার হৃদয়ে থমক দেয়। ধীরে ধীরে পুরুষটার মনটা গলে বইকি। দুই মন এক করে পাগলের মতো ভালোবাসে একে অপরকে। গোটা একটা জীবন একসাথে কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। সময় যে ভালোবাসার সময়ের সাথে পাল্লা দিয়ে বাঁধতে থাকে। তখন তাদের সম্পর্ক 2 বছর পেরিয়ে গেছে। হঠাৎ এত এত ভালোবাসার মধ্যে একদিন, ম্যাডাম স্যার আপনাকে ডেকেছে। অফিসের ক্লার্ককে ডেকে হুঁশ ফিরে শেয়ার, আমি আসছি। উল্টো হয়ে ভেজা চোখ জোড়া মুছে নেয়। মানুষ বেইমান, বড্ড বেইমান। শখের জিনিসকে একটা সময় ছুঁড়ে ফেলতেও দুবার ভাবে না। বেইমান, খুব বেইমান। কলেজের কাজ শেষ করে রিমি আর প্রিয়া হাত ধরাধরি করে বেরোচ্ছে। যার যার বাড়ির দিকে রওনা দিবে। কলেজের এক্সামের আগে আর আসতে হবে না। কে জানে আবার কবে দেখা হবে। পরীক্ষার সামনে বাবা মাকে ম্যানেজ করতে ঘুরতে তো বের হতে পারবে না দুই বান্ধবী। জিন্দা রহে তো জরুর মিলেঙ্গে মেরা। রিমি জান মত যাও মুঝে ছোড়কে প্রিয়ু। নাটক করতে করতে একে অপরের দিকে হাত বাড়িয়ে তাকায়। কৃত্রিম কান্নার অভিনয় করে দুজনে। একগাদা সিনেমার ডায়লগ, ইমোশনাল ডায়লগ অভিনয় করে বিদায় নেয় দুজনে। যার যার বাড়ির রাস্তা ধরে হাঁটা দেয়। প্রিয়া রিক্সার জন্য অপেক্ষা করছে। আজ কেমন একটা ভ্যাপসা গরম। এই তো 2 দিন আগে শীত, সাথে বৃষ্টি অসহ্য করবে বেশ। কই আজকে বৃষ্টি নামলো কি হয়? ভাবতে ভাবতে বিরক্ত হয়ে এদিক ওদিক তাকায়। ভর দুপুরে কোথাও রিক্সা মিলছে না। ফর্সা মুখ গরমে লাল টমেটোর মতো লাগছে, অনবরত ঘামছে। ওড়না দিয়ে মুখের ঘাম মুছে দারুণ বিরক্ত হয়ে অবশেষে হাঁটা ধরে সে। বাড়ি ফিরতে আরও আধ ঘন্টা লাগে। ঘড়িতে এখন বেলা 2:16। আপু নিশ্চয় এত জলদি ফেরে না। রুমে গেটের সামনে এসে ব্যাগে হাত দিতে আবার চমকে উঠল। সর্বনাশ, সকালে এত তো তাড়াহুড়ে চাবি নিয়ে বের হয়নি। প্রিয়া এবার হাত পা ছড়িয়ে সিঁড়ির উপর বসে ব্যাগ হাতে ফোন বের করে বোনের নাম্বার ডায়াল করে। বারবার রিং বেজে যাচ্ছে, কেউ ফোন তুলছে না। টানা কয়েকবার বোনকে না পেয়ে প্রিয়ার আবার কান্না পেয়ে যায়। এদিকে দারুণ খিদে পেয়েছে, তার উপর অসহ্য গরম। নিজের উপর রাগে তার গা জ্বলে যায়। বাগানের ট্যাপ থেকে হাত মুখ ধুয়ে বের হয় সে। সামনের দোকান থেকে কেক আর পানির বোতল কিনে রিক্সার জন্য অপেক্ষা করে। শিয়ার অফিস যেতে হবে, সেটাও এখান থেকে ঘন্টাখানেকের পথ। আর শহরে জ্যাম তো আছে। মিস এনসিয়া স্যার বলুন। আমাদের এখন প্রজেক্ট সাইটে যেতে হবে। আজ থেকে ওখানেই আমাদের কাজ, বলতে পারেন এসির নিচে বসে থাকা খাওয়ার দিন শেষ আর কি। মিটিং রুমে আকাশ, অয়ন সহ বাকিরা সবাই আসে। অয়নের এমন কথায় শিয়ার মেজাজ খারাপ হয়ে যায়। এসির বাতাস খায় মানে কি কাজ করে না নাকি? তার খুব করতে বলতে মন চাইল, বাতাস তো আপনারা খান আর অর্ডার করেন আর কথাও শোনান আমাদের, কিন্তু বলে হয়ে উঠল না। মনের কথা মনেই চেপে রইল। জি স্যার, সাইডের কাজ শুরু হলে যেতে হবে তো। চলুন তাহলে ওঠা যাক। কাজ অলরেডি সকাল থেকে শুরু হয়েছে, বাকিটা এখন থেকে দেখতে হবে। আকাশ কথাটা বলে ফোন হাতে নিয়ে আগে বেরোয়। একে একে সবাই রুম থেকে বেরিয়ে অফিসে বসে পড়ে। তাদের প্রজেক্ট সাইডে বেশ খানিকটা ভিতরে। পর্যটকদের কথা মাথায় রেখে সুন্দর ভিউ এর আশেপাশে করা হয়েছে এত বড় হোটেল। প্রিয়া প্রায় 1 ঘন্টা
মাথায় এসে পৌঁছায় বোনের অফিসের সামনে। রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে অফিসে ঢুকে। কাউরে খুঁজতেছে মা? দারোয়ানের কথায় ফিরে তাকালো প্রিয়া। আঙ্কেল, একটু ইনশিয়া রহমানকে জানাবেন তার বোন এসেছে, আর্জেন্ট দরকার। আচ্ছা আচ্ছা, আপনি অপেক্ষা করেন, আমি উপরে কন্ট্রোল রুমে জানাচ্ছি। দারোয়ান কল করে অফিসের কন্ট্রোল রুমে। 8 মিনিট পর ফোন রেখে জানায় শিয়া অফিসে নেই। ম্যাডাম তো অফিসে নেই, নাই মানে আমাদের অফিসের প্রজেক্টের সাইডে গেছে, এখন তো ওরা অফিসে ফিরবে না। এবার যেন প্রিয়া দুঃখের ষোলকলা পূর্ণ হলো। চোখে না চাইতে পানি চলে আসলো। দারুণ বোধ বুঝলো, তার দারুণ মায়া হলো মেয়েটা যেন। প্রিয়া কান্না গিলে বলল, আপনি কি একটু সেই ঠিকানা দিতে পারবেন? হামা, দাঁড়াও দিচ্ছি, তুমি ঠিকানা নিয়ে লেখা দিই। দারোয়ানের ঠিকানাটা লিখে দিয়ে আবার রাস্তায় বেরোলো প্রিয়া। কিছু খেয়ে নেওয়া দরকার, কিন্তু ম্যাপে যে সেখানে দেখেছে সেটা সে চেনে। শহর থেকে বেশ খানিকটা ভিতরে, যেখানে সে 1.5 ঘন্টার মতো লাগবে। ঘড়ি কাটার দিকে তাকায়, বেলা বাজে 3:45। নিশ্চয় যেতে যেতে 5টা বেজে যাবে। শীতের সময় 6টা মানে অন্ধকার। বাসায় ফিরে গেটে অপেক্ষা করবে নাকি আপুর কাছে রওনা দিবে বুঝে উঠতে পারবে না। পর মুহূর্তে মনে পড়ল, আপু বারবার বলে গেছিল তার ফিরতে বেশি রাত হলে যেন জেগে অপেক্ষা না করে, খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে একা একা গেটের সামনে বসে থাকার মানে হয় না। মনে মনে আপুর কাছে যাওয়ার প্ল্যান করলো। বের হয়ে একটা অটো ডেকে নিল। আকাশ হবে কনস্ট্রাকশন সাইডে ভিজে শেষ। টেন্টে এসে বসছে। অফিসের সব স্টাফদের জন্য বেশ কয়েকটা তাঁবু টাঙানো হয়েছে। সে নিজেরটা ইচ্ছে করে বাকিদের থেকে একটু দূরে নিয়েছে। রাতে আজ থাকতে হতে পারে, বাকিরা রাতভর জাগার প্ল্যান করছে। ওই একদম পোষাবে না। গায়ের শার্টটা খুলে চোখে মুখে পানি ছিটায়। মাথাটা তার দপদপ করছে। বাবার ওপর খুব রাগ হচ্ছে। এসব অভ্যস্ত নাকি? আবার তাকেই নাকি সশরীরে এসব দেখতে হবে। বিরক্ত হয়ে বেডে গা এলিয়ে দেয়। এ তো মহা সমস্যায় পড়লাম। এখানে কোন বেয়াক্কেলে 5 স্টার হোটেল বানার স্বাদ জাগলো বুঝি। মনের আপন বিড়বিড় করতে করতে জঙ্গলের পাহাড় ধারে বেয়ে উঠেছে প্রিয়া। গুগল ম্যাপে তো আর 2 মিনিট দেখাচ্ছে, অথচ মানুষজনের দেখা নেই। এই গুগল ম্যাপ জিনিসটা আর এক ফ্যাসাদের। শেয়ার ফোনও যথারীতি রিং বেজে যাচ্ছে, কেউ ধরছে না। আপু তো ফোন অন। আমি যদি বেঁচে না দিছি আজকে। আমার নাম প্রিয়ানিশা রহমান নাম। হাত পা অবশ হয়ে যাচ্ছে তার হাঁটতে হাঁটতে। অন্ধকার হয়ে এসেছে আশেপাশে। এতক্ষণে রাগে কিছু টের না পেলেও এখন ভালোই টের পাচ্ছে। সাথে দিনের সব ভ্যাপসা গরম ঠেলে দিয়ে ঠান্ডাটাও ভালোই লাগছে। আর 5 মিনিট হাঁটার পর একটু দূরে একটা তাঁবু চোখে পড়লো তার। ভালো করে তাকানোর পর বুঝলো ওই তাঁবু থেকে আরও দূরে আরও বেশ কয়েকটা তাঁবু। 1-2টা হালকা আলো জ্বলছে। তার ম্যাপ এই ঠিকানা দেখাচ্ছে। সামনের মানুষ আছে। আর সঠিক জায়গায় পৌঁছে ভেবে সে হাঁপ ছেড়ে বাঁচল। মহা উৎসবে হাঁটা ধরল তাঁবুটার দিকে। হুট করে পুরোনো ডালের সাথে পা জড়িয়ে হুড়মুড়ি খেয়ে পেয়ে পড়ল। চিৎকার করে উঠল, ও মা গো! পড়ে গাছের গুঁড়িতে মাথা ঠেকলো। চোখের সামনে তারা দেখতে লাগলো। এমনিতে সারাদিন না খাওয়া, তার মধ্যে এত দূর হেঁটে আসার ফলে শরীর এমনিতে দুর্বল। সাথে সাথে জ্ঞান হারালো সে। দিনের আলো মিলিয়ে গেছে অনেকক্ষণ। আশপাশ থেকে ঝিঁঝি পোকার শব্দ ভেসে আসছে। হঠাৎ একটা মেয়ের গলার চিৎকারে আকাশের কানে এলো। হুড়মুড় করে উঠে বসলো। চোখ লেগেছিল স্যার। মনের ভুল ভেবে সরিয়ে দিতে মন ছিল পর মুহূর্তে। বেশ মহিলা স্টাফ আছে তাদের সাথে, কারো গলা হতে পারে। গায়ে শার্টটা জড়িয়ে দ্রুত হাতে বোতামগুলো কোনো রকম আটকে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বেরিয়ে পড়লো তাঁবু থেকে। শব্দটা যেদিক থেকে আসছে সেদিক থেকে আলো ধরে। বেশ ঢালু। এদিকে রাস্তা আছে কিনা বোঝা যাচ্ছে না। তারা উল্টো দিকে রাস্তায় এসেছিল। তারপরে আলো নিয়ে এগিয়ে যায়। একটু পরে চোখ পড়ে কিছু একটা। আর একটু এগিয়েতে জামাকাপড় দেখে টের পায় সত্যিই মানুষ। আর একটা মেয়ে। আশেপাশে মানুষ খুঁজে। এখন এদিকে কেউ নেই। যে কাজের সাইডে নেই, মানে বাকিরা ওখানে আছে। কারো সাহায্যে আসা বাদ দিয়ে নিজে এগিয়ে আসতে থাকে মেয়েটার দিকে। নিচে নামছে তারই ধারণা সত্যি একটা মেয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে উল্টো হয়ে। চুলগুলো এলোমেলো হয়ে পিছনে পড়ে। হালকা গোলাপি চুড়িদার পরা। ওড়নাটা শরীর থেকে সরে পিছনে পড়েছে। পাশে ফোনটা। আকাশ হাত বাড়িয়ে ওড়নাটা দিয়ে মেয়েটাকে গা ঢেকে। মেয়েটা ধরতে ইতস্তত করে। 1-2 বার ডাক দেয়, এই মেয়ে শুনছো?
মেয়েটা সারা শব্দ না পেরে বাধ্য হয়ে কাঁধ ধরে সোজা করে। এরপর স্তম্ভিত হওয়ার পালা। এক মুহূর্তে আকাশের যে একটা হার্টবিট মিস হয়ে যায়। তার হাতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা মেয়েটি আর কেউ নয়, সেই মেয়েটা যার কথা মনে পড়ে বারবার থমকে যায় তার পাষাণ হৃদয়। একবার ভাবলো কল্পনা নেই, এক হাতে চোখ দুটো ডলে ডলে করে আলো ফেললো মেয়েটার বুকে। না, ভুল নয়, কল্পনা নয়, এটা তো তার কল্পনা জুড়ে বিরাজ করে সেই কিশোরী। এই মেয়ে, এখানে কি করছো তুমি, শুনছো? সাড়া না পেয়ে বসা অবস্থায় বা পা তুলে নেয় পিয়াকে। ডান হাতে কপালের এলোমেলো চুলে যত্ন সহকারে কানের পাশে গুজে দেয়। ঠোঁটের পাশে কপালে বেশ খানিকটা কেটে রক্ত পড়ছে। আকাশ কাঁপা কাঁপা হাতে চোটের উপর স্লাইড করে রক্ত খানিকটা মুছে দেয়। আকাশের গলাটা শুকিয়ে আসছে একদম। আলতো হাতে মেয়েটার গালে হাত দিয়ে রেখে, শুনছো জ্ঞান ফেরা নয় বুঝি? বুঝতে পেরে হাত বাড়িয়ে মেয়েটার ফোন পকেটে গুজে কোলে তুলে নেয় মেয়েটাকে। প্রিয়া আকাশের বুকে আছে, তাড়াহুড়ো শার্টের উপর দুটো বোতাম খোলা। প্রিয়া মুখ গুজে সেই বুকে, তার নরম ঠোঁটের ছোঁয়া লাগছে পাষাণ পুরুষটার বুকে। আকাশে হাত পা অবশ হয়ে আসছে, হৃৎপিণ্ডদের যেন বিদ্রোহ করে শুরু উঠছে। প্রথম কোনো মেয়ের ছোঁয়া, তা আবার এই মেয়েকে যাকে দেখে কিনা তার শক্তপোক্ত হৃদয় পুরনো নিয়মরীতির বিরুদ্ধে গিয়ে আটকেছে। এই সেই মেয়ে যার অজান্তে তার বুকে পড়ে আছে, ঠোঁট ছোঁয়াচ্ছে সেই বুকে। অসময়ে আকাশের পৌরুষত্ব আজ যেন বিদ্রোহ করছে তার কঠিন হৃদয়কে। না, এই অনুভূতি সম্পূর্ণ অন্য, সম্পূর্ণ নিষিদ্ধ এই মুহূর্তে। এই অনুভূতি তার চরিত্রের সাথে এটা তো অন্তত এই মুহূর্তে একদম যাচ্ছে না। দীর্ঘ একটা শ্বাস নিয়ে মেয়েটাকে নিয়ে দ্রুত পা চালায় তাঁবুর দিকে। মেয়েটার জ্ঞান ফেরানোর দরকার, তারপর ধমক দিতে হবে এই অন্ধকারে কোন বুদ্ধিতে এই জঙ্গলে চলে এসেছে। ঢালু বেয়ে 5 মিনিটের মাথায় তাঁবুর কাছে প্রিয়াকে নিয়ে পৌঁছে আকাশ। তাঁবুতে ঢুকতে বিছানায় শুয়ে দেয় মেয়েটাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুতে। ঠোঁটের সাইডে কেটে রক্ত শুকিয়ে গেছে, কপালের সাইডেও। তার খোলা বুকের উপর সেই রক্ত লেগে বুকের উপর শুকিয়ে রয়েছে। শার্টের রক্তের দাগ লেগে আছে। মেয়েটার জ্ঞান ফেরানো দরকার। দ্রুত হাতে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিতে থাকে। এই মেয়ে, শুনছো? আলতোভাবে ডাকে। হাত গিয়ে রাখলো প্রিয়াকে। বেশ খানিকটা পর প্রিয়া কপাল কুঁচকে নেয়। জ্ঞান ফিরেছে তার। নিভু নিভু চোখে হালকা তাকায়। মাথাটা ব্যথায় টনটন করছে। সামনের মানুষটাকে একদম ঘোলা লাগছে তার। আকাশ মেয়েটার পাশে বসা, বাঁ হাতে মেয়েটাকে উঁচু করে ধরে পানির বোতলে মুখের সামনে ধরে। প্রিয়া হাঁ করে পানিটা মুখে নেয়। চোটটাতে ব্যথায় টান লেগেছে। আকাশ পানির বোতলকে হালকা বলে বলে, উঠবে না, শুয়ে থাকো, পরে শুনছি সব। আকাশের কণ্ঠে প্রিয়ার ঘোর অনেকটা ছুটে যায়। এবার স্পষ্ট মনে করে তাকানোর চেষ্টা করে। সামনে একটি অতি সুদর্শন পুরুষ বসে আছে, সার আটকে বসে থেকে। একে সে দেখছে, কোথায় দেখছে মনে করার চেষ্টা করে চোখ মুখ খিচে বন্ধ করে। মনে পড়ছে না। এই মুহূর্তে এখানে কেন যেন তার সেটা মনে পড়ছে না। প্রিয়া উঠে বসার চেষ্টা করছে, আকাশ ধরল না এবারে। সে একাই উঠে বেড়ে হেলান দিয়ে বসে। আমি এখানে কেন? এবার আকাশ ধমকে ওঠে। সেটাই তো প্রশ্ন, তুমি এখানে কেন? সেটা তো তুমি জবাব দাও। জানো না এটা রেস্ট্রিক্টেড এরিয়া? এই রাতে তুমি এখানে কী করছিলে? আকাশের ধমকে প্রিয়ার চোখে পানি এসেছে। একে তো মাথাটা টনটন করছিল, তার মধ্যে অচেনা এই মানুষটা ধমকাছে। মানে হয় কোনো? পর মুহূর্তে তার মনে পড়ে গেল কী কারণে এখানে। আপাতত তাকাতে থাকে ফোনের দিকে। কী হলো? কী জিজ্ঞাসা করছি, জবাব দিচ্ছে না কেন? আমি আসলে আসলে কি রাত বেরোতে একা ঘোরাঘুরি এখানকার মেয়েদের রিচুয়াল হয়ে গেছে, তাও সোজা পথে না আসে উল্টোপাল্টা পথে। আকাশ তাকে কথাতে দিচ্ছে না। প্রিয়া আবার ফুপিয়ে কেঁদে ওঠে। আকাশ এবার মনটা নরম হয়। সত্যি তো, সবে জ্ঞান ফিরল মেয়েটার, এখন ধমক দাও? ওকে ওকে, রিল্যাক্স, কেঁদো না। আমার আপু কোথায়? প্রিয়া ফুপিয়ে কেঁদে উঠছে। কী আশ্চর্য, তোমার আপুকে আমি কীভাবে জানবো? তাই তো, এই লোকটা কীভাবে জানবে? প্রিয়া বোকা বোকা কথা নিজেকে ধমক লাগায়। আসলে আমি আমার আপুর কাছে আসলাম। আপু এখানে অফিসে দরকারে আসতে। আকাশ টের পায় তার কোনো স্টাফ বোন তাহলে, কারণ এখানে একমাত্র তাদেরই কাজ চলে। সে গম্ভীর গলা বলে, কী নাম তোমার আপু? ইনশিয়া রহমান। আকাশ চোখ তুলে তাকায়, চমকে গেছে।
কাপা কাপা গলায় হালকা করে জিজ্ঞেস করে, তুমি শিয়ার বোন? আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে, আপনি চেনেন আপুকে? কিভাবে না চিনি তোমার বোনকে? এই পরিচয় যে বহু বছরের। কিন্তু মুখে বলে আমরার প্রজেক্ট আছে। প্রিয়া অসহায় চোখ নিয়ে তাকিয়েছে। আমার ফোনটা দেখেছেন? আকাশ ফোনটা বের করে তাকায়। ফোনটা সুইচ অফ হয়ে গেছে, গ্লাস ফেটে গেছে। পাথরের সাথে বাড়ি খেয়ে কাঁদো কাঁদো মুখ করে গাল ফুলিয়ে ফোনটা আকাশের দিকে দেখায়। দেখুন না ভেঙে গেছে। আপনি একটু আপুকে আসতে বলেন না। আকাশ চোখ সরাতে পারছে না মেয়েটার উপর থেকে। কপালে আঘাতের কারণে কপালটা ফুলে গেছে এক সাইডে। কাদার ফলে ফর্সা ফুলো ফুলো গালের দুপাশে টমেটোর মতো লাল হয়ে গেছে। মাথার খোলা কোমরে ছড়ানো চুলগুলো এলোমেলো হয়ে বিছানায় ছড়িয়েছে। তার উপর মেয়েটা চোট উল্টিয়ে বাচ্চাদের মতো ভাঙা গলায় ফোনটা দেখাচ্ছে, যেন ছোট বাচ্চা খেলনা ভেঙে অভিমান করে গাল ফুলিয়ে অভিযোগ করছে। আকাশ গলাটা শুকিয়ে আসছে কেন জানি। বুকের বাঁ পাশটা বোধহয় কিছু একটা হচ্ছে। কি হচ্ছে সে জানে না, শুধু জানে বেয়াদর বৃদ্ধতা খাঁচার ভিতর ঝড় তুলছে। দিন না ফোনটা। আকাশ এলোমেলো দৃষ্টিতে সরিয়ে নেয় মেয়েটার মুখ থেকে। ফোন করে কাউকে আসতে বলছি। ওখান থেকে আসতে একটু সময় লাগবে, অপেক্ষা করো। প্রিয়া হাঁপ ছেড়ে বাসে, আবার এদিক ওদিক তাকায়। কী করছো? খাবার আছে আপনার কাছে? আমি সারাদিন না খেয়ে আজকে আপুকে খোঁজার চক্করে ক্ষুধা পেয়েছে। আকাশ একই রকম গাল ফুলিয়ে আবদার করছে মেয়েটা। বারবার ঠোঁট ভেড়াচ্ছে, ঠোঁট কামড়ে। আকাশের বুকের বাঁ পাশটা অবশ্যই আসতে যাচ্ছে। আকাশ উঠে ধারে বাকেট থেকে কাপ নুডলস বের করে ফ্লাক্সে গরম পানি ঢেলে মেয়েটার হাতে নুডলস কাপটা দেয়। এটা খেয়ে নাও, এই মুহূর্তে এর থেকে বেশি কিছু নেই। আমার তো ভাতের ক্ষুধা পেয়েছে। তো আমাকে কি দেখে হয় ভাতের হোটেলের ওয়েটার মনে হচ্ছে? আকাশে এহেন কথায় প্রিয়া রেগে গেল। কি আশ্চর্য, আমি তা কখন বললাম? বলেনি খাওয়াটা। প্রিয়া মুখ উল্টায়, ঠোঁট উল্টে নুডলসটা খাওয়ার মন দেয়। আকাশ চেয়ারে বসে, প্রিয়া এক গাদা গরম নুডলস মুখে ভরে চিবোচ্ছে। দুহাত খাবারের জন্য ফুলকো লুচির মতো ফুলে আছে। চুলগুলো বরাবর মুখের উপর আসছে। সে সেটা বিরক্তভাবে সরাচ্ছে। আকাশের খুব ইচ্ছে করছে চুলগুলো বেঁধে দিতে। না, মেয়েটা তো বড্ড বিরক্ত হচ্ছে। স্বাভাবিকভাবে খেতে পারছে না। না, স্বাভাবিকভাবে তো খাচ্ছে। তার উপর হৃৎপিণ্ডটা সেটা বুঝতে পারছে না। পারছে তো কি? পারলেই বা কি? এত লাফালাফি করলে সামান্য মেয়েটার ফুলে ফুলে গাল দেখে আকাশের এই অসভ্য মনটা নিয়ে পড়েছে। না পারছে নিজের বিপদে কন্ট্রোলে রাখতে, না পারছে বদলাতে, আর না সমাধান। সে ধপ করে উঠে দাঁড়ায়, ব্যাগ হাতড়ে সিগারেট বের করে। তাঁবু থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে কাপা হাতে সিগারেট টানতে থাকে। আবার হাত কাঁপছে। না, পুরো শরীর দেখেছি ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপাতত কিছুতে ভিতরে যাওয়া যাবে না, একদমই না। চলবে। আকাশ প্রিয়া প্রথম পর্ব। সাজের মায়া গল্পটা দেব একটু দেরি করে। আকাশ প্রিয়া এটা কন্টিনিউ করব। ওটা আর শেষ সাজের মায়াটা।